আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সবাই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, প্রথমত একটু এই জিনিসটা বলবেন যে সবাই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে এই ব্যাচের হচ্ছে প্রথম হালাল ক্লাস। ঠিক আছে, প্রথম হালাল ক্লাস কিভাবে, এটা হচ্ছে পর্দার অন্তরাল থেকে ক্লাস। ঠিক আছে, পর্দার অন্তরালে আমরা চলে এসেছি, কারণ বেগানা নারী পুরুষকে দেখা একে অপরের জন্য হারাম। সো আপনারা আমাকে এতদিন দেখছেন, সেটা আসলে গুনাহ হয়েছে, তবা টবা করবেন, মাফটাপ চেয়ে নেবেন, বুঝছেন? সবাই তবা টবা করে নেবেন। আমরা এখন আজকে থেকে আমরা হালাল ক্লাসে প্রবেশ করলাম, যেখানে কি কেউ কাউকে দেখবে না। আর রোজা রমজান মাস, অবশ্যই হালাল ক্লাস হওয়া উচিত। সো এটা হচ্ছে আমাদের হালাল ক্লাস, যেখানে আমরা কি করতেছি, কেউ কাউকে দেখতেছি না, শুধুমাত্র পড়া। আমাদের মেইন বিষয় হচ্ছে পড়া, শুধু পড়া আর পড়া। ঠিক আছে, ওকে। আমরা জানি কিন্তু নন মাহারাম নারী পুরুষকে দেখা জায়েজ নাই। সো আপনারা নন মাহারাম পুরুষকে এতদিন দেখছেন, সেটা আপনাদের জন্য আসলে জায়েজ ছিল না। সো এতদিন পরে আমরা একটা হালাল ক্লাসে আসলাম। ইনশাল্লাহ আমরা আগামী 2-1টা ক্লাস হালালভাবে পালনের চেষ্টা করবো। আসলে আমাদের দ্বারা যতটুকু সম্ভব ততটুকু তো আসলে হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালালের পথে থাকতে হবে। এতদিন আমাদের দ্বারা হয়তো সম্ভব হয়নি, কিন্তু এখন থেকে সম্ভব ইনশাল্লাহ। আমরা এখন থেকে হালালের পথে চলার চেষ্টা করব। ওকে, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই আমিন বলেন। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি, তাই তো? ওকে, দেখেন আমাদের এখানে উদ্দীপক দেওয়া আছে, তারপর আমরা তাহলে আমরা শুরু করি। দেখেন আমরা শুরু করি। ওকে, দেখেন আমরা তাহলে শুরু করি। আমাদের উদ্দীপক দেওয়া আছে, যেটা আমরা গতকালকে করছিলাম, সেখান থেকে আমরা প্রচুরক নির্ণয় করছিলাম। গতকালকে এই উদ্দীপক থেকে আমরা কি করছিলাম, প্রচুরক নির্ণয় করছিলাম। সো এরপরে আমাদের গ নাম্বারটা আজকে করবো। গতে আমাদের বলছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। সো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের 3টা জিনিস লাগবে। এর মধ্যে 2টা জিনিস এখানে দিয়ে দিছে। দেখেন এখানে খরচ 1000 টাকায়, খরচ বলতে এখানে শ্রেণী ব্যাপ্তি বোঝাচ্ছে, আর পরিবারের সংখ্যা বলতে আসলে গণসংখ্যা বোঝাচ্ছে। সো আপনাকে পরিবারের সংখ্যা বলুক, ক্লাসের সদস্য সংখ্যা বলুক, অথবা আপনাকে লটারির সংখ্যা বলুক, যাই বলুক না কেন, আপনি বুঝবেন যে এটা গণসংখ্যা বলতেছে। আর এখানে খরচ বলুক, আয় বলুক, ব্যয় বলুক, যেই বলুক না কেন, আপনি বুঝবেন যে এটা শ্রেণীব্যাপ্তি বলতেছে। যখনই আপনার 20 থেকে 24, 10 থেকে 15, 15 থেকে 20 এরকম সংখ্যা বলতেছে, তখন আমরা বুঝে নিতেছি আমাদের শ্রেণীব্যাপ্তি বলতেছে, আর এখানে আসলে গণসংখ্যাকে বলতেছে। সো গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি আমাদের দেওয়া আছে। আর একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে মধ্যমান। তাহলে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের কি লাগবে, 3টা জিনিস লাগবে। 2টা তো আমাদের উদ্দীপকে দেওয়াই থাকবে, আর একটা জিনিস লাগবে প্লাস, সেটা হচ্ছে কি মধ্যমান। কি লাগবে, মধ্যমান। সো মধ্যমান নির্ণয় করে কেমনে, সেটা আমরা কিন্তু গতকালকে যখন আমরা গড় অঙ্ক করছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম। ঠিক আছে, তখন কিন্তু আমরা দেখছিলাম। আজকে বোর্ডে নিলে ভালো হবে। আচ্ছা, বোর্ডে নিলে ভালো হইলে তো আমরা বোর্ডে নিতামই। সো আমাদের কাছে মনে হচ্ছে যে ভালো হবে না, এই জন্য আমরা বোর্ডে নিইনি। কারণ এটা যেহেতু আপনাদের হাতে কলমে করতে হবে, সো হাতে কলমে দেখানো ভালো। বোর্ডে আমি দেখাইতে পারবো, বোর্ডে আমি দেখাবো, কোনো সমস্যা নাই। কিন্তু বোর্ডে দেখাইলে আপনারা কতটুকু আসলে প্র্যাকটিক্যাল নিজেরা করতে পারবেন, সেটা হচ্ছে বিষয়। জন্য হাতে কলমের জিনিস হাতে কলমে দেখানো ভালো। সো দেখেন আমরা শুরু করি তাহলে। আমরা কি বললাম, যে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে, এই গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের 3টা জিনিস লাগবে, যার মধ্যে 2টা এখানে দেওয়া আছে গিভেন, অ্যান্ড একটা হচ্ছে আমাদের মধ্যমান, যেটা আমাদের নিতে হবে। ঠিক আছে,
তাহলে আমরা দেখেন ঘর কয়টা আছে, 1 2 3 4 5 6টা, উদ্দীপকের 6টা ঘর আছে। সো আমরা এখানে 6টা ঘর প্রথমে এঁকে নিব। দেখেন আমার হাত বাঁকা হইতে পারে স্বাভাবিক, কারণ ক্যামেরার স্ট্যান্ডের কারণে আমার হাত কিন্তু আমি ফ্রিলি মুভ করতে পারতেছি না, বুঝছেন? আমার স্ট্যান্ডের কারণে আমাকে হাত কিন্তু একটু খুবই সংকুচিতভাবে মুভ করতে হইতেছে। দেখেন তাহলে 6টা ঘর আঁকবো। ছয়টা, আর এখানে আমাদের ঘর আছে কয়টা লাগবে? 3টা। একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তির জন্য, একটা মধ্যমানের জন্য, আর একটা হচ্ছে গণসংখ্যার জন্য। শ্রেণী ব্যাপ্তি তো আমাদের দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তির নাম শ্রেণী ব্যাপ্তি না বলবো, বলছে খরচ, একই কথা, খরচ বলুক শ্রেণী ব্যাপ্তি বলুক, অথবা আমাদের আয় বলুক ব্যয় বলুক, যা মন চায় বলুক, আমরা বুঝে নিব এটা আমাদের শ্রেণী ব্যাপ্তি। আর আমরা মধ্যমান তো বের করবো, ঠিক আছে? তো আমাদের গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে গেলে 3টা জিনিস লাগে, একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, একটা হচ্ছে মধ্যমান, আর একটা হচ্ছে কি আমাদের পরিবারের সংখ্যা বা গণসংখ্যা, যেটা বলছে আমাদেরকে পরিবারের সংখ্যা বলুক আর যাই বলুক, আমরা বুঝে নিচ্ছি যে এটা আসলে আমাদের কি কথা বলতেছে, গণসংখ্যা কথা বলতেছে। আমাদের উদ্দীপকে দেওয়া আছে দেখেন 22 24 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, সেই সংখ্যাগুলো আমাদের দেওয়া আছে। তারপরে যদি আমরা আসি মধ্যমান আর পরিবারের সংখ্যা, গণসংখ্যা তো দেওয়া আছে, এগুলো একটু বসাই দিই। দেখেন 20 থেকে 24-এর মধ্যে আছে 5 জন, 25 থেকে 29-এর মধ্যে আছে 7 জন, 30 থেকে 34-এর মধ্যে আছে 11 জন, আর 35 থেকে 39 আছে 4 জন, 40 থেকে 44 আছে 6 জন, ঠিক আছে? আপনাকে দেখতে পারছি না। এমডি রহমত, আপনার জন্য আমার খুব কষ্ট লাগতেছে, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। আমারও আসলে কষ্ট লাগতেছে, কারণ চোখের আড়াল তো মনের আড়াল। সো চোখের আড়াল হয়ে গেছি আপনাদের, সো আপনারা যদি আমাকে মন থেকেও আড়াল করে দেন, সেই ভয়ে আছি আসলে আপনাদেরকে নিয়ে। মন থেকে আড়াল করেন না, দেখেন চোখ থেকে আড়াল হোক। তাহলে দেখেন 20 থেকে 24, এখানে মধ্যমান কীভাবে নির্ণয় করবো বলেন তো? এই যে প্রথম দুইটাকে যোগ দেন, 20 আছে, আর এই পরে 24 থেকে যোগ দেন, ভাগ দেন 2 দিয়ে। সো 20 আর 24 যোগ করলে কত হয়? 44, ভাগ 2 দেন, তাহলে 22। তার মানে আমাদের মধ্যমান হচ্ছে কত? 22। সো প্রথমটা 22, পরেরটা দেখেন 25 আর 29 যোগ দেন, সো 25 প্লাস 29 ভাগ 2। 25 আর 25 আমরা জানি 50, তার মানে 54, 54কে 2 দিয়ে ভাগ দিলে কত পাই আমরা? 25 তে করে 50, তার মানে 27 পাচ্ছি, 27। সো 27 পাচ্ছি। তো 2টা পেয়ে গেছেন না, আর লাগবে না করা, আর বাকিগুলোর মধ্যমান বের করা লাগবে না। কেন? কারণ এই দেখেন 22 থেকে 27-এর ব্যবধান কত? 5, তার মানে পরেরটা হবে আমাদের 32, 5 করে বাড়বে, আবার 5 বাড়ান তাহলে 37, আবার 5 বাড়ান তাহলে 42। সো আমাদের মধ্যমান বেড়ে গেল, পরিবারের সংখ্যা বেড়ে গেছে। আমরা পরিবারের সংখ্যা, এই গণসংখ্যা যেটা থাকে সেটাকে আমরা কি করি? n ধরি। n মানে হচ্ছে সদস্য সংখ্যা, তাহলে n মানে সদস্য সংখ্যা। তাহলে সংখ্যা কয়জন আছে দেখেন তো? 5 7 12, 12 আর 11 কত? 23, 23 আর 4 27, 27 আর 6 33। আমরা গতকালকে দেখছিলাম যখন আমরা প্রচুরক বের করছিলাম যে n এর মান 33 ছিল। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ, যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার আগে ছোট্ট একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে মধ্যমানটা বের করতে হয়, আর কিছু করতে হয় না। ওকে, ক্লাস শেষে একবার আপনাকে দেখাই দিন, তাহলে ভালো লাগবে। কি আপনারা হালালের মধ্যে হারাম কেন আনতে চান? আমি বুঝি না। আমরা হালালে আছি, আজকে হালাল ক্লাস, হালাল রাখতে দেন। এ কেন হালালের মধ্যে হারাম আনতে চান? একবার কেন আমাকে দেখতে চান? এই যে আপনাদের 1 বালতি দুধের মধ্যে যদি 1 ফোঁটা গোমূত্র পড়ে, মানে গরুর চনা বলে আর কি, ওইটা যদি পড়ে পুরা দুধটা নষ্ট হয়ে যায়। তেমনিভাবে একটা হালাল ক্লাস আজকে, পবিত্র ক্লাস, যেখানে আমাদের মাহারামকে দেখবে না কেউ, সেখানে নন মাহারাম আমরা হারাম মেনে চলতেছি, সেখানে আপনারা এক নজর দেখে কেন আপনারা হারাম করতে চান ক্লাসটাকে? ওকে, সো আমাদের মোটামুটি আমরা বুঝে গেলাম যে আমাদের কি করতে হবে। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, এরকম একটা গ্রাফ আপনাকে, ছোট্ট একটা গ্রাফ দিবে, একটা পিস দিবে, একটা পিস অফ পেপার দিবে, যেখানে আপনাকে গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করতে হবে। সো গণসংখ্যা বহুভুজটা আপনাকে কি করতে হবে? আঁকতে হবে। তার জন্য কি করতে হবে? এরকম একটা পিস আপনাকে দিবে। তো সেখানে আপনি কি করবেন জানেন? সেখানে আপনি প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা ধরে নেবেন। সো ধরেন আমরা নিচের দিকে এখানে ধরলাম, এই যে ভূমি বরাবর, ভূমি মানে কি?
ভূমি মানে নিচের দিকে যে এই যে সোজাসুজিতে দাগটা আছে সেটাকে আমরা বলতে পারি কি, সেটাকে আমরা বলতে পারি এক্স অক্ষ। কি বলে? এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ নাম দেন এক্স, আর এটা ধরেন নাম দেন এক্স ড্যাশ। দুইটা আলাদা করার জন্য আর কি একটা এক্স ড্যাশ বললাম। সো আমি মনে হয় পেন্সিল দিয়ে দেখাইলে আপনাদের বুঝতে অসুবিধা হবে বা দেখা যাবে না। সো আপনারা পরীক্ষায় পেন্সিল দিয়ে আঁকবেন, বাট আমি এখানে কলম দিয়ে আঁকি, ঠিক আছে? আমি কলম দিয়ে আঁকি, আপনারা পরীক্ষায় পেন্সিল দিয়ে আঁকেন, যাতে আপনাদের পরীক্ষা কিন্তু পেন্সিল দিয়ে আঁকতে হবে। আমি কলম দিয়ে আঁকতেছি যাতে আপনারা বুঝতে পারেন, ক্লিয়ারলি দেখা যায়, ঠিক আছে? নাহলে পেন্সিল দিয়ে হলে আপনাদের হয়তো দেখতে অসুবিধা হতে পারে, এই কারণে আমি কলম দিয়ে আঁকতেছি। ওকে, তাহলে আমাদের এক্স অক্ষ গেল। এবার আমরা ওয়াই অক্ষ অঙ্কন করবো। দেখেন লম্বালম্বিভাবে যে অক্ষটা থাকে সেটাকে আমরা বলি ওয়াই অক্ষ। লম্বালম্বিভাবে যে অক্ষটা থাকে সেটাকে আমরা বলি ওয়াই অক্ষ। তাহলে ধরেন এটার নাম দিলাম আমরা ওয়াই, আর এটার নাম দিলাম ওয়াই ড্যাশ, ঠিক আছে? তাহলে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করে ফেললাম। আর এই যে মাঝখানে বিন্দুতে মিলিত হয়েছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, যেখানে বিন্দুতে হয়েছে সেটাকে আমরা জিরো ধরলাম। যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে আমরা কি ধরলাম? জিরো ধরলাম। এখন এক্স অক্ষ বরাবর কি নেবেন জানেন? ওই যে শ্রেণীর মধ্যমান আমরা বের করছিলাম না, কেন বের করছি জানেন? গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গিয়ে, কারণ শ্রেণীর মধ্যমানটা আমাদের এক্স অক্ষ বরাবর থাকবে। মানে এই যে ভূমি, এই মাটির উপরে কি থাকবে? এখানে শ্রেণীর মধ্যমানটা থাকবে, ঠিক আছে? শ্রেণীর মধ্যমানটা নিচে থাকবে এই যে লাইনে, আর উপরের যে লাইনটা আছে সেখানে আমাদের গণসংখ্যা হবে, বা গণসংখ্যা তো এখানে বলেন, এখানে গণসংখ্যার নাম দিছে পরিবারের সংখ্যা। সো আমরা এখানে বলবো এখানে পরিবারের সংখ্যা। সো পরিবারের সংখ্যা। দেখেন তাহলে আমাদের দেখেন মধ্যমান শুরু কত থেকে বলতো? আমাদের মধ্যমান শুরু 22 থেকে, দেখছেন? এই যে 22, 27, 32, 37, 42। সো আমাদের মধ্যমান শুরু কত থেকে বলেন তো? 22 থেকে। আর আমরা এই পাশে কি নিব? পরিবারের সংখ্যা। পরিবারের সংখ্যা হাইস্ট কত? 11। তাহলে আমাদের দেখেন আমরা এখানে এই যে দেখেন প্রতি এক ঘর সমান সমান যদি একক ধরি, এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান এক একক ধরলে দেখেন 1, 2, 3, 4, 5, এই যেখানে 5 পাইলাম, ঠিক আছে? এখন আমাদের মধ্যমান শুরুই কত থেকে? 22 থেকে না? তাহলে 22-এর আরো 5 আগায় ধরবেন। এই দেখেন 22-এর পরে 5 ব্যবধান 27, তারপরে 5 ব্যবধান 32, তারপরে 5 ব্যবধান 37, তারপরে 5 ব্যবধান 42। তাহলে 22-এর আগে আপনি 5 ব্যবধান কত হয়? 17 হয়। সো এখানে 17 ধরবেন। কেন ধরবেন জানেন? কারণ পাহাড়ে উঠতে গেলে আপনার একটা ঢালু রাস্তা লাগবে, ঠিক আছে? সো এটা আপনাকে পাহাড়ে উঠতে সাহায্য করবে। কিভাবে? একটু পরে বুঝবেন। এখন কথা হচ্ছে 17-র আগের যে সংখ্যাগুলো সেগুলো কোথায় আছে? 0 থেকে 17 পর্যন্ত 16, 15, 14, 13 এগুলো কোথায়? এই যে ভাঙ্গা অংশ দিলাম না, এই ভাঙ্গা অংশ দ্বারা আমরা কি বুঝাচ্ছি? যে 0 থেকে 17-র আগ পর্যন্ত, মানে 0 থেকে 16 পর্যন্ত এই ভাঙ্গা জায়গাটুকুর মধ্যে আছে, ঠিক আছে? এটা ডট ডট ডটের মতো, অনেকটা ডট ডট ডটের মতো। যে আমরা অনেক কিছু যখন লিখতে চাই না তখন কি করি? ডট 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 দিয়ে দিই। তারপর আমরা 0 থেকে 16 পর্যন্ত আমাদের দরকার নাই, যেন আমরা ভাঙা অংশ দিয়ে বুঝিয়ে দিলাম যেখানে ডট ডট ডট, মানে এখানে 0 থেকে 16 পর্যন্ত আছে, আপনারা বুঝে নেন, ঠিক আছে? এখন আমাদের মধ্যমান শুরু কত থেকে? 22 থেকে। তাহলে 17-এর পরে দেখেন 18, 19, 20, 21, 22, 5 ঘর পরে এই যে আমাদের এখানে 22। তারপর আবার 5 ঘর পরে 23, 24, 25, 26, 27, এই যে দেখেন 27। পরের মধ্যমান আমাদের কত? 27। তারপরের মধ্যমান কত? 32। তাহলে 28, 29, 30, 31, 32, এই যে আমাদের 32। তারপরের মধ্যমান 37, তারপর একটা 42। তাহলে 37 কোথায় হবে? এখানে হবে। আর 42 কোথায় হবে? এই যে এখানে। আমাদের মধ্যমানগুলো সেট আপ করা শেষ। জাস্ট মাথায় রাখবেন কি, আমাদের একটা মধ্যমান যেটা শুরু থাকবে তার একটা ঘর আগে নিতে হবে। একটা ঘর আগে বলতে যদি এখানে এই প্রত্যেকটা ব্যবধান 5 থাকতো, তাহলে আপনি 5 যেহেতু ব্যবধান, তাহলে 5 আগে নিছি, 17 ধরছি, 22-এর আগে 17। যদি ব্যবধান 10 করে থাকতো, ধরেন এখানে 22, এখানে 32, এখানে 42, এখানে 52, তখন আমরা 22-এর আগে 12 ধরতাম এখানে, ঠিক আছে? যদি ব্যবধান 10 করে থাকতো। সো যেহেতু আমাদের 5 করে ব্যবধান, তাহলে আমরা এক ঘর একটা পয়েন্ট আগায় ধরবো। বাস মাথায় রাখবেন যে একটা পয়েন্ট আমরা আগায় ধরবো। ওকে, আপনাকে না দেখলে ক্লাস অসম্পূর্ণ থাকবে। আচ্ছা, কিছু কিছু জিনিস অসম্পূর্ণ থাকা ভালো, ঠিক আছে? কিছু কিছু জিনিস পূর্ণতা ভালো না, বুঝতে পারছেন? ওকে, তারপরে দেখেন এখান থেকে 0 থেকে 5 আমরা আবার এক ঘর করে ধরি। 1, 2, 3, 4, 5, এই যে দেখেন এখানে এখানে কত? 5, 6, 7, 8, 9, এই যে দেখেন 6, 7, 8, 9, 10। এখানে আমাদের 10, 11, 12, 13, 14, 15, এই যে দেখেন এখানে আমাদের 15, 16, 17, 18, 19, 20, এই যে এখানে আমাদের 20। আর দেখেন আমাদের হাইস্ট গণসংখ্যা কত? 11। আমাদের 20 পর্যন্ত আঁকলে হইতেছে। তারপর আপনি যদি চান যে আরও কিছু নিবেন, 25, এখানে 30, সবটা লিখে দিতে পারেন। আমাদের লাগবে কিন্তু মেইনলি 11 পর্যন্ত, বুঝতে পারছি? এখন দেখেন আমাদের
22 নাম্বার যে মধ্যমান, 22 নাম্বার পয়েন্টের গণসংখ্যা কত? 5। এই যে 22-এ কত? 5। তাহলে আমরা জানি গণসংখ্যা মানে পরিবারের সংখ্যা আমরা কোন দিকে নিব? উপরের দিকে নিব। স্যার নিচের দিকে কি? নিচের দিকে মধ্যমান। স্যার মধ্যমান তো নিচের দিকে আছে, 22-এ আছে, ঠিক আছে, নিচের দিকে 22 আছে, মধ্যমান আছে। উপরের দিকে কত হবে? 5। বলছে পরিবারের সংখ্যা উপরের দিকে হবে। সো উপরের দিকে 5 মানে কি? এই যে 22-এর উপরে 5, 22-এর উপরে 5। সো 22-এর উপরে 5 মানে 1 2 3 4 5, এই যে এখানে আবার 5, ঠিক আছে। তারপর 27-এর উপরে 7, এই 27-এর উপরে 7 হবে 1 2 3 4 5 6 7, এই যে 7। তারপরে 32-এর উপরে 11, এই যে 32-এর উপরে 5 10 আর এই যে 1 11। তারপরে দেখেন 37-এর উপরে 4, 37-এর উপরে 4, এই যে 4 1 2 3 4। আর 42-এর উপরে 6, 42-এর উপরে 6, এই যে 5, এই যে 1 6। এখন কি করবেন জানেন? এই 42-এর পর আবার একটা বেশি নিতে হবে। কারণ কি জানেন? আপনি পাহাড়ে উঠবেন, কিন্তু পাহাড় থেকে তো আপনাকে নামতেও হবে। পাহাড় থেকে আপনাকে কি করতে হবে? নামতেও হবে। সো 42-এর পরে আরও 5 নিলে কত হয়? 47। তাহলে আরেকটা পয়েন্ট বাড়াই নেবেন, কারণ একটা পয়েন্ট আগে বাড়াই নিয়েছিলাম আমরা, 22-এর আগে 17 নিয়েছিলাম, আবার একটা পয়েন্ট এদিকেও বাড়াই নেবেন, 42 নেবেন। কারণ কি? ওই যে আমরা পাহাড়ে উঠবো আবার নামবো। সেটা কীভাবে? এটা যদি আমরা একটু দেখি তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই যে এখানে কী করবেন? 17টা কেন নিছি জানেন? একটা পয়েন্ট আগে কেন নিছি? কারণ এই যে আমার পাহাড়ের উপরে উঠতে হবে, ঠিক আছে, এই যে দেখছেন উপরে উঠতে হয়েছে, ওকে। তারপর এই যেটার সাথে কী করবেন? বাকিগুলো যোগ করে দেন, জাস্ট পয়েন্ট একটার সাথে যোগ করে দেবেন, আর কোনো কাজ নেই। একটার সাথে কী করবেন? পয়েন্ট আরেকটা যোগ করে দেবেন, দেখবেন এটা পাহাড়ের মতো হয়ে গেছে একটা। তারপরে এটার সাথে কী করবেন? এই যে এটা যোগ করে দেন, তারপর এটার সাথে এটা যোগ করে দেন। এখন এই যে আমরা একটা পয়েন্ট বাড়তি নিছিলাম না, 42 পর্যন্ত কিন্তু আমাদের আছে, একটা পয়েন্ট বাড়াই নিছি আমরা 47। কেন নিছি জানেন? এই যে আমরা পাহাড় থেকে তো নামতে হবে, পাহাড়ে উঠলেই হবে না, শুধু পাহাড় থেকে কী করতে হবে? নামতেও তো হবে। পাহাড়ে আর কয়দিন থাকবেন? এই যে দেখছেন। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি চিত্র। তারপরে কী করবেন জানেন? পেন্সিলটা এভাবে ধরবেন, ধরে এই যে এভাবে একটু বাঁকা করে ধরে এভাবে শুধু ভিতরের অংশটা একটু কালো 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 করে দিবেন, আমাদের ভবিষ্যতের মতো। আমাদের ভবিষ্যৎ যেরকম কালো 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 কালো, এরকম কী করে দিবেন? এই পাহাড়ের ভিতরটাকে কালো 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 করে দিবেন, বুঝতে পারছেন? সো এই যে আমাদের চিত্র রেডি, চিত্র রেডি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই বলেন, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? MDCM, sir, I can't get up. Get up কি? Grab. Get up কি? ধরতে না পারা, এটা তো গ্রাবস হবে, গ্র্যাব হবে, গ্র্যাব, CRAB, গ্র্যাব, ঠিক আছে। তাইলে দেখেন ওকে, দেখেন তাহলে আমরা কি বললাম বলেন তো? আমি আবার একটু রিপিট করতেছি। এই যে মধ্যমান যেটা আমরা নিলাম, দুইটা, এই দুইটা তো আর দেওয়াই আছে আমাদের উদ্দীপকে, জাস্ট মধ্যমানটা বের করবো। কীভাবে বের করবো? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দেন, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দেন, দুইটা বের করলে আমার বাকিগুলো বের হয়ে যাবে। তারপরে মধ্যমানটা আপনি কি করবেন? এই এক্স অক্ষ বরাবর মধ্যমানটা বসাবেন, ওয়াই অক্ষ বরাবর আপনি পরিবারের সংখ্যা বা গণসংখ্যাটা বসাবেন। বসানোর পরে আপনার পয়েন্ট যে 22 থেকে শুরু, আপনি এর আগে 17 নেবেন, 17 থেকে শুরু করবেন, 5 ঘর আগে থেকে শুরু করবেন। এখানে 42, 5 ঘর পরে 47 থেকে 47 পর্যন্ত আনবেন। এই দেখেন 17 22 27 32 37 42, 32 37 42, তারপরে 1 ঘর 5 ঘর বাড়ায় নেবেন 47 পর্যন্ত। এরপরে কি করলাম আমরা? দেখেন 22-এর মধ্যে আমাদের কত বলছে? পরিবারের সংখ্যা, এই দেখেন এই পাশে পরিবারের সংখ্যা নিব 5 নিলাম। 27-এর মধ্যে কত বলছে? 7, এই 27-এর মধ্যে 7 নিলাম। 32-এর মধ্যে 11, এই 32-এর মধ্যে 11 নিলাম। 37-এর মধ্যে 4, 37-এর মধ্যে 4 নিলাম। 42-এর মধ্যে 6, এই 42-এর মধ্যে 6 নিলাম। তারপরে আপনি কি করবেন? জাস্ট একটু যোগ করে দিবেন, সবগুলা যোগ করে দিয়ে পাহাড় থেকে নেমে যাবেন। এটা ওঠার জন্য, একটা ওঠার জন্য একটু বাড়াই নিয়েছিলাম, আরেকটা নামার জন্য, ঠিক আছে, আরেকটা নামার জন্য। গণসংখ্যা বহুভুজের জন্য শ্রেণীর মধ্যমানের জায়গায় খরচ 1000 টাকা বসালে হবে কি? না না, মধ্যমান আপনি এখানে লিখবেন, খরচ 1000 টাকা কেন লিখতে যাবেন? খরচ 1000 টাকা মানে তো আপনার শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি শুরুতে লিখতে হবে, শ্রেণীব্যাপ্তি শুরুতে লিখতে হবে।
ঠিক আছে, ফিউচার কাল হইতে যাবে কেমন, এই যে বলে দিছে আপনাকে, সামিয়া আক্তার অ্যান্সার করে দিছে, কারণ আপনারা ভণ্ড। ঠিক আছে, ভণ্ডদের ফিউচার আসলে কালোই হয়। সো ভণ্ডরা আবার সার্ভাইভ করতে জানে, এটা হচ্ছে ভালো গুণ। ভণ্ড হলে একটা ভালো সুবিধা কি জানেন, ভণ্ডরা দেখবেন সার্ভাইভ করতে জানে, ফিউচার যতই খারাপ হোক। আর যারা দেখবেন যে কি ভণ্ড না, তারা দেখবেন যে ভালো, মানে যারা ভালো তারা দেখবেন ফিউচার উজ্জ্বল। একটু যদি তারা মনে করেন কোনো কারণে ভেঙে পড়ে বা কোনো কারণে তারা জীবনে হতাশায় পড়ে যায়, অথবা ধরেন পরীক্ষাটা রেজাল্ট খারাপ হইলো কোনো কারণে, অথবা দেখা যায় কোনো কারণে তার জীবনে একটা ইনসিডেন্ট ঘটে গেল, সে মেনে নিতে পারে না, মেনে নিতে না পারলে দেখা যায় তার জীবন ধ্বংস করে ফেলে, অথবা দেখা যায় ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেই জায়গা থেকে ভণ্ডরা ভালো, ভণ্ডদের খারাপ কিছু হইলেও জীবনে তারা কি করতে পারে, হাসি খুশি থেকে সেটাকে মানায় নিতে পারে। সেই জায়গা থেকে ভণ্ডরা ভালো। তো আমরা আশা করি বুঝলাম। তারপর আমাদের একটু কথা লিখতে হবে। হ্যাঁ, এই দেখেন 3টা স্টেপ, মোটামুটি 3টা স্টেপ। প্রথম হচ্ছে আমাদের এইটা করতে হবে, মানে গণসংখ্যা বহুভুজের জন্য একটা মধ্যমান আনতে হবে, 2টা তো দেওয়াই থাকবে। আর তারপরে চিত্রটা আঁকবেন। তারপর আরেকটা স্টেপ, সেটা হচ্ছে একটু করে কথা লিখতে হবে, একটু করে কথা লিখতে হবে। কি কথা লিখবো আমরা, এই যে গ্রাফে যে কাজটা করছি না, জাস্ট এটা একটু হালকা করে লিখবেন। কি বলবেন, এটা গ্রাফ মানে কি, গ্রাফের বাংলা কি জানেন, গ্রাফের বাংলা হচ্ছে ছক কাগজ। গ্রাফের বাংলা ছক কাগজ। তাহলে বলবেন ছক কাগজে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এই যেটা এক্স অক্ষ ছিল আমরা ভূমি, এক্স অক্ষ বরাবর আমরা কি নিছি বলেন তো, এক্স অক্ষ বরাবর আমরা এক ঘর সমান এক ধরছি না, প্রত্যেকটা ঘরকে এক করে ধরছি, যে 1 2 3 4 5, 17 থেকে 5-এর পরে 22, আবার 23 24 25 26 27। তার মানে আমরা এক্স এর উপরে, এই যে এক্স অক্ষের উপরে কি করছি, প্রত্যেকটা ঘরকে এক একক করে ধরছি। তাহলে আমরা বলবো এক ঘর সমান এক একক, এক ঘর সমান এক একক। কার এক একক বলেন তো, শ্রেণীর মধ্যমানের। তাহলে আমরা বলতে পারি যে শ্রেণী মধ্যমানের এক একক, শ্রেণী মধ্যমানের, শ্রেণী মধ্যমানের এক একক। এবং এই ওয়াই অক্ষ বরাবর কি নিছিলাম বলেন তো, ওয়াই অক্ষ বরাবর আমরা পরিবারের সংখ্যা নিছি, এবং এক ঘর সমান সমান এক একক নিছি কিন্তু। তাহলে ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান পরিবারের সংখ্যার এক একক ধরে। পরিবারের সংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। জাস্ট এই কথাটা একটু লিখে দিবেন। আমাদের মোটামুটি কয়টা স্টেপ বললাম, আমাদের মোটামুটি 3টা স্টেপ। তাই বলে রেজাল্ট খারাপ হলে মানিয়ে নেওয়া পসিবল না। আচ্ছা শুনেন, সময় মানুষকে সবকিছু মানিয়ে নিতে শেখায়। মানুষ এখন যেটা কল্পনা করে যে আসলে আমি এটা মানিয়ে নিতে পারবো না, এটা ছাড়া, বাট সময় এটা আসলে সবকিছু মানিয়ে নিতে শেখায়। ধরেন আপনি যখন ছোটবেলায় ছিলেন, ছোটবেলায় দেখতেন যে আপনি খেলনা পিস্তল পাইলে খুব খুশি হইতেন, হ্যাঁ, অথবা একটা পুতুল পাইলে খুব খুশি হইতেন। বাট এখন ওই জিনিসগুলো আপনার কাছে তুচ্ছ, মূল্যহীন। হ্যাঁ, ওগুলো আপনার কাছে দেখলে এখন হাসি পায়, ওগুলোতে আপনি এখন আর আনন্দ খুঁজে পান না। তো বিষয় হচ্ছে যে আপনি জীবনে যত বড় হবেন তত দেখবেন যে রেজাল্টের মূল্য আপনার কাছে একসময় থাকবে না। মনে হবে যে রেজাল্ট জিনিসটা আসলে ফাও একটা জিনিস, কোনো কাজের না। বাংলাদেশে সরকারি চাকরির বয়স সর্বোচ্চ 32 বছর, 30 বছর ছিল, এখন 32 বছর করছে। সো 32 বছর পরে আপনার এই সার্টিফিকেট কোনো কাজের না। এটা একটা কাগজ ছাড়া কিছুই না, যেটা আপনি ছিঁড়ে ফেলা দিতে পারবেন, কোনো কাজে লাগবে না আপনার এই সার্টিফিকেট। বাংলাদেশে চাকরি যদি করতে চান আপনি, আর যদি চাকরি নাই করেন, ব্যবসা বাণিজ্য করেন, বা আপনি যদি বাইরে চলে যান, বিদেশ টিদেশ যান, তাহলে আপনার তো সার্টিফিকেট কোনো কাজেই লাগতেছে না। জাস্ট আপনি মুখে বলতে পারতেছেন যে না আমি শিক্ষিত, আমি অনার্স করছি, মাস্টার্স করছি, এছাড়া আপনার কাছে সার্টিফিকেট কোনো কাজের না। সো এই প্লাসটা যে আমরা দাখিলে পাবো, চেষ্টা করবো, এটা কি জন্য জানেন, আসলে বাবা মায়ের জন্য। বাবা মায়ের মুখে একটা হাসি ফুটাইতে পারবো, তারা গর্ব করে বলতে পারবে, সাময়িক একটা আনন্দের জন্য, তাছাড়া আসলে কিছু না। অথবা আপনি যদি ভবিষ্যতে ভালো একটা চাকরি করতে চান, সেক্ষেত্রে আপনার কাজে লাগবে, এছাড়া আর কিছু না। তাও আবার কত, 30-32 বছর পর্যন্ত, তারপর আর লাগবে না। তো এখন আপনার কাছে মনে হচ্ছে রেজাল্টটা অনেক কিছু, বাট একটা সময় গিয়ে মনে হবে যে রেজাল্টটা আসলে তেমন কিছু না। বুঝতে পারছি?
ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো, কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন, সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি ফার্স্ট কমেন্ট করেন, সবাই বুঝতে পারছেন কিনা। আনিকা মুস্কান্দো লাগি 32 বলতেছেন, 32 অনেক বেশি মনে হইতেছে, মনে হইতেছে যে 32 বছর অনেক বছর নাকি, নাকি কম মনে হইতেছে, কোনটা মনে হইতেছে, কম না বেশি? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা নেক্সটে আসি। ওকে, সবাই আশা করি ক্লিয়ার। বত্রিশ বছরে তারা ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিবে, আপনি কেমনে জানেন? ওকে, আমরা তাহলে নেক্সটে আসি। আবু সাইদ মোহাম্মদ আইনান, ত্রিকোণমিতির একটা ম্যাথ পারতেছেন না? তাহলে আপনি এক কাজ করেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। স্যার, গণসংখ্যা বহুভুজের জন্য শ্রেণীর মধ্যমানের জায়গায় খরচ টাকা বা শ্রেণী ব্যক্তি বসালে হবে, যদি মধ্যমান বের না করে অঙ্কটা করি হবে না? মধ্যমান লাগবে, বুঝছেন, মধ্যমানটা লাগবে। গণসংখ্যা বহুভুজ করতে গেলে আমরা আসলে নিচে মধ্যমানটা ধরি, আর যদি আমরা আয়তলেখ করি তখন আমরা আসলে শ্রেণী ব্যক্তিরা ধরি নিচে। আয়তলেখ করলে, বুঝছেন, আয়তলেখ করলে আমরা শ্রেণী ব্যক্তিরা নিচে ধরি। কথা কি বুঝতে পারছেন? যখন আমরা আয়তলেখ করি তখন আমরা শ্রেণী ব্যক্তিরা নিচে ধরি। কথা কি বুঝতে পারছেন?
ওকে, আমরা যেখানে ছিলাম এবার আসি। মেয়েদের কি 18, ছেলেদের 26 হলে বিয়ে করে? আবু সাইদ মোহাম্মদ আইনান রিকোয়েস্ট, হ্যাঁ বলেন বলেন। বাইজিদ হাসান, আপনার বিয়ে বিষয়ে বিশেষজ্ঞ বানাইছে কে? বলেন তো, এত অভিজ্ঞতা আপনি কই থেকে পাইছেন? আমাদের সাথে একটু শেয়ার করেন, আমাদের তো অভিজ্ঞতাটা নাই। আমরা তো দেখি যে এখনকার মেয়েরা 26 বছরও বিয়ে করে, 30 বছরও করে, ছেলেরা দেখি যে 30ও করে, 20ও করে। আপনি অভিজ্ঞতা কই থেকে পেলেন? আমরা তো পাইলাম না। আমরা তো দেখি যে যখন মন চায় করে ফেলে, কোনো সময় টময় নাই। ওকে, সেটা আমাদের উদ্দীপক দেওয়া আছে। তারপরে আমরা খতে বলছে মধ্যক নির্ণয় করতে। সো মধ্যক নির্ণয় করতে তো আশা করি আপনারা পারবেন, আমরা গত ক্লাসে দেখছি মধ্যক কীভাবে নির্ণয় করে। সো গ নাম্বার আমাদেরকে বলছে সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। গতে কি বলছে? সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। ওকে, আবু সাইদ মোহাম্মদ আইনান, মুখ দেখতে হবে, মায়াবী মুখ দেখবে। এই আপনাদের তো বাংলাদেশে এমনি তেলের খনি বলে না, বুঝছেন? বাংলাদেশকে কি এমনি আর তেলের খনি বলে? মায়াবী মুখ, এটা আমারে না বলে যে জায়গায় বললে একটু কাজে দিবে ওই জায়গায় বললেন, বুঝছেন? একটু হয়তো আপনি কি করতে পারবেন, জীবনে কিছু গোল্য করতে পারবেন, বুঝছেন? মানে এখন করেন না, সময় হইলে আর কি, বুঝছেন? সময় হইলে মায়াবী মুখ যেখানে বলার ওইখানে বললেন, তাহলে দেখা যায় হয়তো দুই একজন আপনার অনুকূলে আসতে পারে। এখন সরাসরি তো বলতে পারি না, যারা বুঝার তারা বুঝে নিছে। দেখা যায় দুই একজন আপনার অনুকূলে আসতেও পারে, একটু পামটাম দিলে দিন শেষে আসলে পামে গলে যায় তো তারা। একটু চকলেট দিলে, ফুল দিলে, একটু পাম দিলে এরকম, বুঝছেন? তারা জানে পাম, তারপরেও তারা গলে যায়, বুঝছেন? আল্লাহ মন নরম করে বানাইছে তো, সো ওই জায়গায় দিলে একটু কাজে দিতে পারে, বুঝছেন? আচ্ছা দেখেন, আর আবু সাইদ মোহাম্মদ আইনান, আপনি যে কি ত্রিকোণমিতি একটা বুঝেন না বলছেন, আপনি বলছিলেন না, আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিন, ঠিক আছে? ওকে, তারপরে আসি আমরা। তাহলে আমাদের কি বলছে? অজীব রেখা অঙ্কন করতে বলছে। অজীব রেখা অঙ্কন করো। সারণী থেকে কি করতে বলছে? অজীব রেখা অঙ্কন করতে বলছে। দেখেন, অজীব রেখা মানে কি? অজীব রেখা মানে হচ্ছে যেটা পাহাড়ে উঠবে শুধু নামবে না। গণসংখ্যা বহুভুজ যেরকম আমাদের কি করছে, পাহাড়ে উঠছে আবার নামছে, কিন্তু এখানে শুধু পাহাড়ে উঠবে কিন্তু নামবে না। বুঝতে পারছি? পাহাড়ে উঠবে কিন্তু নামবে না। তাহলে দেখেন, এটার জন্য আমরা গণসংখ্যা বহুভুজের জন্য একটা মধ্যমান লাগছে। আর অজীব রেখার জন্য কি লাগবে জানেন? একটা এক্সট্রা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। কি ক্রমযোজিত? আমরা ক্রমযোজিত গণসংখ্যা গতকালকে নিয়েছিলাম। বলো তো কি করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা নিয়েছিলাম? কারো কি মনে আছে? ক্রমযোজিত গণসংখ্যা আমরা গতকালকে কি করার জন্য নিয়েছিলাম বলেন, একটু কমেন্ট করেন তো। ক্রমযোজিত গণসংখ্যা কি করতে লাগে? গড়, মধ্য, প্রচুরক কোনটা করতে গেলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগে বলেন তো? সিনথিয়া, এবার বলত তো এই জন্য বলে যায় এগুলা। না না, এই জন্য না, এটা আসলে মেয়েদের নেচার। হ্যাঁ, মেয়েদের নেচারই এরকম। কারণ আমাদের এক স্যার আছে, বুঝছেন? সো একটু গল্প করি আপনাদের সাথে। হ্যাঁ, আমাদের এক স্যার আছে, আচ্ছা, মধ্যকের জন্য যে তাহিয়া মানে দানিয়া মাসকুরা বলে দিছে, ধন্যবাদ। সো মধ্যকের জন্য ক্রমযোজিত গণসংখ্যা লাগে, আর আমাদের অজীব রেখা অঙ্কন করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। সো এটা মনে রাখবেন কেমন জানেন? এই যে বর্গাজ্য, এই যে বর্গাজ্য দেখছেন, ক্রমযোজিত, এভাবে মনে রাখবেন আর কি। যাক, মনে রাখার জন্য বললাম, ফালতু টেকনিক, যদিও কেউ চাইলে কাজে লাগাইতে পারেন। সেটা গল্প করি, শোনেন। গল্পটা হচ্ছে কি, আমাদের এক স্যার, যখন আমি ইন্টার পাস করছি আর কি, বুঝছেন, পাস করে অ্যাডমিশনের জন্য কোচিংয়ে ভর্তি ছিলাম, যদিও ক্লাস টাস করি নেই, ফাঁকিবাজি করছিলাম। ইন্টার পরে শয়তান ধরছিল, পরে দিয়ে স্যারের কাছে, স্যারের ছিল ওই যে কোচিংয়ের নাম আপনারা চিনবেন হয়তো অনেক, আইকন প্লাস। তো এখানে যে স্যার ছিল, স্যার বিসিএসও পড়াইতো, স্যার খুব ফেমাস ছিল এবং এখনও তাকে এক নামে সবাই চিনে। তো তার বইয়ের জন্য চিনে আর কি, বেসিক ভিউ বই আছে, ওইটার জন্য নাইম স্যার। তো উনি জিকে পড়াইতো, সাধারণ জ্ঞান। তো ওনার কাছে সাধারণ জ্ঞান ক্লাসে উনি
ওই সময় নির্বাচন ছিল, ওই সময় হচ্ছে 22-এর নির্বাচন, আওয়ামী লীগ যে দামি নির্বাচন করছে 22 সালে, সেই নির্বাচন। তখন স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার কি স্যার ক্লাসে বলতেছে নির্বাচন তো কয়দিন পরে, আসলে নির্বাচনে মেয়েদেরকে ভোট দিতে দেওয়া উচিত না। এখন ক্লাসে কিন্তু অর্ধেকের মতো মেয়ে আছে, অর্ধেকের বেশি মেয়ে, ছেলের থেকে মেয়ে একটু বেশি, তো অর্ধেকের বেশি মেয়ে, প্রায় ধরেন যে ক্লাসে স্টুডেন্ট আছে 200, তো এখানে 100 প্রায় 110-15 জনই আছে মেয়ে, ছেলে আছে মনে করেন 80-90 জন। তো এখন এতগুলো মেয়ের সামনে স্যার বলতেছে আসলে মেয়েদেরকে ভোট দিতে দেওয়া উচিত না। স্যারে বলতেছে এই আমার প্রতি কেউ আবার রাগ করেন না, মেয়েরা এখানে বেশিরভাগ, তারপর আমি বলতেছি যে মেয়েদেরকে আসলে ভোট দিতে দেওয়া উচিত না। তখন সবাই অবাক হয়ে গেছে, কিরে এই কথা কেন বলতেছে মেয়েদেরকে ভোট দিতে দেওয়া উচিত না? পরে স্যার বলতেছে মেয়েরা রাগ করেন না, কারণ ছোটবেলা আমি দেখছি। কি হয়েছে? বলছে ছোটবেলা আমার আম্মুকে জিজ্ঞাসা করতাম, মা কারে ভোট দিতে যাও? কয় ওই যে ওই চেয়ারম্যানরা ভোট দিতে যাই, মানে আগের বার যে চেয়ারম্যান ছিল আর কি, তারে ভোট দিতে যাইতেছে। পরে বললাম ঠিক আছে যাও, পরে গেল ভোট দিতে, আসার পরে জিজ্ঞাসা করছে মা কারে ভোট দিছ? তো ধরেন আমরা সাপোজ একটা নাম ধরে নিই, যে দেওয়ার কথা ছিল সেলিম চেয়ারম্যানের ভোট, তো গেল সে যায় ভোট দিয়ে এসে পড়ছে, বলছে কারে ভোট দিছ? ফারুক মিয়ারে ভোট দিছি। বলতেছে কেন ফারুক মিয়ারে ভোট দিছ, তুমি না সেলিম মিয়ারে ভোট দেওয়ার কথা? বলতেছে রাস্তায় যাওয়ার সময় ফারুক মিয়ার সাথে দেখা হয়েছে, পরে ফারুক মিয়া কান্নাকাটি শুরু করে দিছে, আপা আমার একটা ভোট দিন, আপা একটা ভোট দিন, কান্নাকাটি শুরু করে দিছে। তার কান্নাকাটি দেখে আসলে মন গলে গেছে, মায়া লাগছে তার জন্য, পরে তারে ভোটটা দিয়ে এসে পড়লাম। তো বুঝতে পারছেন? তো মেয়েদের আসলে মন নরম, মন কি সহজে গলে যায়, তো এখানে আসলে মেয়েদেরও দোষ নাই। বুঝতে পারছি? আল্লাহ মানুষ মেয়েদেরকে বানাইছে এভাবে আসলে, কথা বুঝছেন? তো তারা এই জন্য কি হয়, গলে যায়। ও গল্পটা আরেকবার বলছিলাম, দানিয়া মাসকুরা, ঠিক আছে? তাহলে আগে বলবেন না, তাহলে সময়টা খাওয়া নষ্ট হইলো, আমি ভাবছি অন্য ব্যাচে বলছি, তাহলে আগে বলবেন না আপনারা, প্রসঙ্গগত চলে আসছে যেহেতু। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখন চলে আসি আমাদের কাজে। দেখেন গল্প টল্প গেল, সবার মন গলে না। আচ্ছা কারো কারো মন পাথর আছে নাকি? তাহলে আপনার জন্য কিছু কিছু ছেলে এমন আসবে যে বলবে আমি পাথরে ফুল ফোটাবো শুধু কিছু একটা দিয়ে, কি দিয়ে আমি জানি না, আপনারা হয়তো কেউ শুনছেন গানটা। সো এরকম কিছু একটা হবে আর কি। যাই হোক, কথা এখানে না, কথা হচ্ছে আমরা পরে আসি, আলতু ফালতু কথা না বলি। দেখেন শ্রেণী ব্যাপ্তি লাগবে, আমাদের গণসংখ্যা তো দেওয়াই আছে, আর একটা কি লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। সো আমরা মধ্যমান নির্ণয় করতে গেলে কিন্তু মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগে, আর এখানেও আমাদের কি লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ইভা আপু অনেক কিউট তো তাই কারো কথায় গলে না, শি ইজ ডেঞ্জার বয়। এই যে একটা পাম দিয়ে দিল, দেখছেন, অনেক কিউট তো তাই কারো কথায় গলে না, মানে সে একটা চেষ্টা করতেছে যে আমি এটা চেষ্টা করি, পরে যদিও শেষে লাইন হারাই ফেলছে, শেষে তো লাইনে চলে গেছে। দেখেন 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, তারপরে 91 থেকে 100। সেটা হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, আর গণসংখ্যা দেওয়া আছে 6, 5, 12, 13 and 8। সো ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে নির্ণয় করে বলেন তো? ক্রমযোজিত গণসংখ্যা কিসের ঘন্টা বাজছে? সেটা আবাসিক এলাকা, আমি বলছিলাম মনে আপনাদেরকে, আবাসিক এলাকা তো, তো যারা নাইট গার্ড আছে তারা ঘন্টায় ঘন্টায় ঘন্টা বাজায়, তারা যে ডিউটিতে আছে সেটা জানায়। ওকে, নইলে তাদেরকে বেতন দিবে না। এমডি সিয়াম আহমেদ, আপনারা তো আমি এত কথা বলতে বলিনি, আপনি বেশি কথা বলতেছেন। সিয়াম আহমেদ কমেন্ট একটু বেশি হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, আপনার সিয়াম মানে কি? সিয়াম মানে হচ্ছে রোজা, সাধনা। সিয়াম মানে হচ্ছে সংযম, মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আপনার নামের সাথে কাজের মিল নেই।
রোজার মাসে কি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হয়, সব কিছু বলা যায় না এবং সব কাজ করা যায় না, সব কিছু খাওয়া যায় না। তা আপনি কি করতেছেন না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আপনার নামের সাথে তো কাজের মিল নেই। ওকে, তারপরে আসেন দেখেন, তাহলে এখানে ক্রমযুদ্ধ গণসংখ্যা দেখেন, এখানে 6 নিলাম, এই 6-এর সাথে কি করবেন, পরে 5টা যোগ করে দেন, 6 আর 5 11, 11-এর সাথে 12 যোগ করেন, তাহলে কত হয় 23, 23-এর সাথে এবারে 13 যোগ করেন 36, 36-এর সাথে 8 যোগ করেন, তাহলে কত হয় 44, কত হয় 44। আর আমাদের এন এর মান কত বলেন তো, এখানে এন দেখেন তো 44টা আছে কিনা, তাহলে বুঝবেন যে আমাদের অঙ্ক হয়েছে। 6 আর 5 11, 11 আর 12 কত 23, 23 আর 13 26, 36, 36 আর 8 44, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু 44, ক্রমযুদ্ধ গণসংখ্যার লাস্টেরটাও 44 হবে। তাহলে আমাদের মোটামুটি ঠিক আছে, আমরা কাজ হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, চিত্রটা অঙ্কন করা। দেখেন এখন আমাদের কাজ কি, চিত্র অঙ্কন করা। গ্রাফ পেপারটা আসলে ভাঁজ হয়ে গেছে, অনেক দিন পর্যন্ত তাকে কেউ যত্ন নেয়নি বলে। আসলে অযত্নে মানুষ হারিয়ে যায়, অযত্নে মানুষ কি হয়ে যায়, এরকম দুমড়ে মুচড়ে যায় মানুষের হৃদয়। সো সেও গ্রাফ পেপারটা অযত্নে ছিল, তো এই কারণে বিভিন্ন জায়গা দিয়ে তার ভাঙা টাঙা গেছে। বাকিগুলোর অবস্থা তো আরও খারাপ, এই যে দেখেন বাকিটার অবস্থা দেখছেন, আরও খারাপ অবস্থা। এটা তো তাও কিছুটা জাতের আছে। ওকে, ওই সংখ্যা আগে লিখতে হবে প্লাস পরে, হ্যাঁ আগে প্রথমে গণসংখ্যা প্রথমটা যেটা আছে এটা লিখবেন, পরে পরবর্তী গণসংখ্যার সাথে এটা যোগ করে দিবেন, আবার এটার সাথে পরবর্তীটা, আবার এটার সাথে পরবর্তীটা, এর সাথে পরবর্তীটা, বুঝতে পারছে? তো সেম ভাবে আবার সেম প্রসেস, সেম কাজ। আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিব, বুঝতে পারছেন? সো আমরা কি নিব, প্রথমে এক্স অক্ষ পরে ওয়াই অক্ষ নিব। আপনারা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবেন, আমি বারবার বলে দিতেছি পেন্সিল দিয়ে আঁকবেন, আমি কলম দিয়ে আঁকতেছি আপনাদেরকে যেন দেখতে সুবিধা হয় সেই কারণে। দেখেন এই যে আমরা প্রথমে কি করলাম, এক্স অক্ষটা ভূমি বরাবর যেটা আঁকবো সেটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এক্স আর এক্স ড্যাশ নাম দিলাম। তারপর আমরা কি করব, ওয়াই অক্ষ বরাবর আঁকবো, ওয়াই অক্ষ বরাবর। আমরা লম্ব বরাবর যেটা আঁকবো সেটাকে আমরা ওয়াই অক্ষ ধরে নিই, ধরেন এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, ঠিক আছে, ওয়াই আর ওয়াই ড্যাশ। তাহলে দেখেন এখানে এখানে আমরা এটাকে যে জায়গায় মিলিত হয়েছে এক্স আর ওয়াই অক্ষ, সেখানে আমরা 0 ধরবো। সেটা কি ধরবো, 0 ধরবো। এমনি রহমত, আপনি অন্য কিছু মিন করছেন, আমরা বুঝতে পেরেছি। কার কথা বলতেছেন, আমার কথা? আপনি তো খুব ভালো বুঝেন। এখন আপনি যে বুঝছেন, এখন আপনার জন্য কি করতে পারি আমরা বলেন? আর বাকিরা তো বুঝে নেই, বুঝেন নেই। এখন বাকিদের যে বুঝতে পারেন তাদেরকে একটা শাস্তি দেয়, আপনাকে একটা পুরস্কার দেয়, কি বলেন, কেমন হয়? আচ্ছা দেখেন এখানে নিচে আমরা নিব শ্রেণী ব্যাপ্তি, কি নিব, শ্রেণী ব্যাপ্তি, নিচে নিব শ্রেণী ব্যাপ্তি। আর উপরে কি নিব জানেন, উপরে নিব আমাদের ওই যে ক্রমযুক্ত গণসংখ্যাটা কি জন্য কষ্ট করে বের করছি, এটা আমাদের এই যেখানে আমরা নিব দেখে আমরা বের করছি। সো উপরে নিব আমরা ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, এখন দেখেন একটা জিনিস, শ্রেণীব্যাপ্তি আমাদের কত থেকে শুরু, শ্রেণীব্যাপ্তি 51 থেকে শুরু, 100-তে শেষ। 51 থেকে শুরু, 100-তে শেষ। সো আমরা 51 যদি ধরি, এটাকে দেখেন 0 থেকে প্রথমে এখানে ভাঙ্গা দিয়ে দিয়ে বলবেন যে 0 থেকে 49 এখানে আছে। সো আমরা এখানে 51 ধরে নিলাম এই বিন্দুতে। তারপরে দেখেন আমরা 100 যদি আপনি হিসাব করেন, এই দেখেন 51 থেকে 60 কত করে ব্যবধান বলেন তো, 10 করে ব্যবধান না? সো আমরা এখানে এক ঘরকে 2 একক করে ধরবো, প্রত্যেক এক ঘরকে কয় একক করে ধরবো, 2 একক করে ধরবো। তাহলে এখানে 51 যদি ধরি, তাহলে এখানে 53, 55, 57, 58, 59, 60, 61 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 61। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 61 পাচ্ছি। এখন আমাদের 51 থেকে 60 আছে, 51 থেকে 61 আছে নাই, তাহলে আমরা এক কমাই ধরবো, এখানে 50 ধরবেন, 50 থেকে 60 হবে। তাহলে এখানে দেখেন 50, 52, 54, 56, 58, 60। কথা কি বুঝতে পারছেন না বুঝেন নেই? যদি আমরা 51 ধরতাম তাহলে এখানে 61 পর্যন্ত হয়ে যেত। এই জন্য আমরা এখানে 50 ধরছি, এক কমাই ধরছি, কারণ আমাদের এখানে যেন 60টা ঠিক থাকে। এই যে 51 থেকে 60 আছে না, শ্রেণীব্যাপ্তি নিচে ধরতে হবে। তাহলে আমরা প্রতি এক ঘর সমান 2 একক ধরছি, এক ঘরে সমান 2 একক। দেখেন এক ঘরে 2, তাহলে 50 এবার 52, আবার এক ঘরে 2 একক 54, আবার এক ঘরে 2 একক 56, আবার এক ঘরে 2 একক 58, আবার এক ঘরে 2 একক কত 60। তাহলে আপনি বলবেন কি, বলবেন ছক কাগজে এক অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান 2 একক ধরছি, এক ঘর সমান শ্রেণীব্যাপ্তির 2 একক ধরছি, এক ঘর সমান শ্রেণীব্যাপ্তির 2 একক ধরছি। বাংলা কথাটা কি বুঝতে পারছেন? তারপরে দেখেন
60-এর পরে 62, 64, 66, 68, 70, এখানে ধরবো 70। তারপর দেখেন 72, 74, 76, 78, 80, এখানে 80, 82, 84, 86, 88, 89, 90, এখানে 90, এরপরে 92, 94, 96, 98, 100। এখন আপনারা অনেকে বলবেন যে আমরা এক ঘর সমান কেন এক একক ধরি নেই, এখানে তো আমরা 51, 52, 53, 54, 55 ধরতে পারতাম। এখন আপনি চিন্তা করেন, আপনাকে রাফ পেপার দিবে পরীক্ষা একটু একটা, এখন আপনি কি এখানে 50-এর পরে 55, 60, 65, 70, 75, 80, 85, 90 পর্যন্ত হাইস্ট লিখতে পারবেন। বাকি অংশটা কই লিখবেন? আপনার তো হাইস্ট 100, আপনি 100 পর্যন্ত কীভাবে যাবেন? 100 পর্যন্ত যাওয়ার কোনো স্কোপ আছে? নাই। তার মানে আপনাকে কি করতে হবে, এই জায়গাটা একটু চিন্তা করতে হবে যে আমার গ্রাফ পেপারে জায়গা হবে কি না। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে অজীব রেখাতেই ঝামেলাটা হয়। এই যে অজীব রেখাতে আমি বারবার বলে দিতেছি, অজীব রেখাতে এই ঝামেলাটা হয়। কি ঝামেলা হয়? যে আমাদের এরকম জায়গার সংকট দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনি এক ঘর সমান 2 একক, 3 একক, 4 এককও ধরে নিতে হতে পারে। আবার দেখেন এখানে আমাদের বলছে ক্রমযোজিত গণসংখ্যা উপরে ধরতে, তাহলে আমরা যদি এক ঘর সমান 1 একক ধরি, তাহলে দেখেন 5, 10, 15, 20, 25, 30, 35, হাইস্ট আমরা 35 পর্যন্ত পাচ্ছি। আমরা কি 44 পর্যন্ত যাওয়া সম্ভব হইতেছে না। তাহলে আমরা এখানেও 2 ঘর সমান 1 একক ধরে নিব। 2, 4, 6, 8, 10, তাহলে এখানে ধরবো 10, এই যেখানে 12, 14, 16, 18, 20, এরপরে দেখেন 22, 24, 26, 28, 30, এখানে ধরবো 30, তাহলে এখানে কত হবে? 40, এখানে হবে 50, এখানে দিব 60। তাহলে দেখেন আমার 44 কিন্তু এখানে কাভার হচ্ছে। যদি আমি এক ঘর সমান 1 একক ধরতাম তাহলে কিন্তু আমার কাভার হইতো না। কথাটা বুঝছেন না বুঝেন নেই? নামটা পরিবর্তন করে উপরের লেখাটা লিখলে হবে। কোন নামটা পরিবর্তন করে উপরের লেখা? কথা বুঝিনি। বাইজিদ হাসান, না সরি, আবু সাইদ মোহাম্মদ আইনান, কি বলছেন আমি বুঝিনি আসলে। এই আয়সা সিদ্দিক 51 থেকে কেন নেই আমি বলছি তো, যদি আমি 51 থেকে নেই 51, ধরেন এখানে 51 নিলাম, পরে কত? 2 ঘর সমান 1 একক ধরছি না, 1 ঘর সমান 2 একক ধরছি, তাহলে 53, 51 পরে 53, 55, 57, 59, 61, এখানে আবার 61 চলে আসতেছে। বাট আমার এখানে 51 থেকে 60, আমার এখানে কত? 51 থেকে 60, পরে 60 থেকে এই যে লাস্টেরটা কত? লাস্টেরটা 70। আমাদের মেইন টার্গেট থাকবে শেষেরটা। ওই যে যারা ক্রিকেট খেলা ফলো করেন দেখবেন, গতবার পাপন বোর্ড প্রেসিডেন্ট ছিল, তার আগে নাজমুল হাসান পাপন আওয়ামী লীগ আমলে, তখন সে কি বলতো? আমাদের সব সময় টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। সেরকমভাবে আমাদের সব সময় টার্গেট হচ্ছে নেক্সট সংখ্যা। এই যে নেক্সট সংখ্যা মানে 60, 70, 80, 90, 100, এগুলো আমাদের ঠিক রাখতে হবে। তো এগুলো ঠিক রাখতে গেলে এখন দেখেন, আমি যদি এখানে 51 নিতাম, এখানে 61 চলে আসতো। 61 মানে পরের সংখ্যা চলে গেছে, পরের ঘরে চলে গেছে। তাহলে আমি এখানে 51 থেকে 61 মানে কি? 51 থেকে 61 মানে আমি পরের ঘরে চলে আসছি। আমি পরের ঘরে তো আসতে পারবো না, আমার 60-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আমি চাইলে সামনে 1 বাড়াইতে পারবো, কিন্তু পিছনে 1 বাড়ানোর সুযোগ নাই, কারণ পিছনে 1 বাড়াইলে আমি পরের ঘরে চলে আসতেছি। আমার গণসংখ্যা কি? পরেরটাতে চলে আসতেছে, ক্রমযুক্ত গণসংখ্যা পরেরটাতে চলে আসতেছে। বুঝতে পারছেন? এমডিসিএম 2, 1 ধরে করা কঠিন না, কঠিন না, এটা অভ্যস্ত হয়ে যাবেন যদি আপনি। বেশিরভাগ ক্ষেত্রে অজীব রেখাতে হয়, কারণ অক্রমযুক্ত গণসংখ্যা 44 পর্যন্ত, 60 পর্যন্ত চলে যায়। ক্রমযুক্ত গণসংখ্যা 50, 54, 60 পর্যন্ত চলে যায়। সো হিউজ একটা সংখ্যা যায়। এখন উপরের দিকে তো আমার 60 পর্যন্ত ঘর নাই রে ভাই, এই কারণে আমি 2 ঘর সমান 1 ঘর সমান 2 একক ধরবেন। এই 1 ঘরে, প্রত্যেক 1 ঘরে কত? 2 করে ধরবেন মান। এই 1 ঘরে মান কত? 2, পরেরটাতে 4, পরেরটাতে 6, পরেরটাতে 8, পরে 10। বুঝছেন? এইভাবে করে ধরবেন যাতে আপনার জায়গাটা হয় এই যে 44 পর্যন্ত আপনি আঁকতে পারেন। ওকে, আয়সা সিদ্দিকা কি বুঝতে পারছেন? সেন্টি খেয়ে বসে আছেন কেন? আচ্ছা জি বুঝতে পারছেন বলছেন। তাহলে দেখেন, তারপর আমরা আসি এবার। এখন 0 থেকে ভাঙা অংশ দ্বারা কি 50 পর্যন্ত নির্দেশ করতেছে, ঠিক আছে? এখন দেখেন 50-এ আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা কত বলছে? 51 থেকে 60-এর মধ্যে। এই যে 50 থেকে 60-এর মধ্যে কত বলছে আমাদেরকে বলেন তো? 50 থেকে 60-এর মধ্যে আমাদেরকে বলছে ক্রমযুক্ত গণসংখ্যা 6 কোথায় আছে বলেন তো? আমরা 1 ঘর সমান কিন্তু 2 একক নিছি, তাহলে 2, 4, 6, এই যে দেখেন এখানেই চলে আসছে 6, ঠিক আছে? যেহেতু আমরা প্রত্যেক 1 ঘরে 2 করে ধরছি, তাহলে 2, 4, 6। বুঝতে পারছেন? ছক কাগজের লেখাটা আবু সাইদ মোহাম্মদ আইন, ছক কাগজের লেখাটা কি যেন বলছেন? আমি তো ভুলে গেছি, আগের কথাই তো ভুলে গেছি। দেখেন তাহলে 60-এর মধ্যে কত? 6। এরপরে দেখেন 70-এর মধ্যে কত বলছে আমাকে? 61 থেকে 70 বলছে 11, তাহলে 60 থেকে 70-এর মধ্যে 11।
এই দেখেন 2 4 6 8 10 এই 11, 11 কোথায় হবে জানেন? এখানে ধরলে 12 হয়ে যায়, 10-এর পরে এখানে 12, 1 ঘর সমান 2 একক 12, তাহলে এই যে 11 হচ্ছে মাঝখানে ধরবেন, মাঝখানে 10 আর 11, 10 আর 12-র মাঝখানে 11 ধরবেন, ঠিক আছে? মাঝখানে দেখতেছেন কি আমি জানি না, এই যে দেখেন এই যে একবার মাঝখানে ধরবেন, মাঝখানে। তারপরে দেখেন 12 থেকে 71 থেকে 80-তে কত? 23, 71 থেকে 80-তে 23, তাহলে এই যে 71 থেকে 80-তে কত? 23, 2 4 6 8 10, তাহলে এখানে যদি 10, এখানে 20, 22, এই 24, এখানে 22-এর পরে 24, তার মানে এই 22 আর 24-এর মাঝখানে ধরবেন। এই যে দেখেন এখানে যদি 22 হয়, তারপর 24-এর মাঝখানে কত? 23, এই যে এখানে মাঝখানে হবে, মাঝখানে, বুঝতে পারছেন? তারপরে দেখেন বলছে 81 থেকে 90-এর মধ্যে হচ্ছে 36, তাহলে 81 থেকে 90-এর মধ্যে 36, 36 কোথায়? এখানে 10, এখানে 20, এখানে 30, এই যে আমরা দেখতেছি এই বরাবর কত? এখানে 30, তাহলে 32 34 36, এই যে 36 পেয়ে গেলাম। তারপরে বলছে 91 থেকে 100-এর মধ্যে 44, তাহলে 91 থেকে 100-এর মধ্যে কত? 44, 10 20 30 40 42 44, এই যে আমাদের 44 এখানে। এবার কি করবেন জানেন? সবগুলো জাস্ট যোগ করে দিবেন। কি করে দিবেন? যোগ করে দিবেন। এই যে এখানে 50 থেকে শুরু করবেন, জাস্ট পাহাড়ে ওঠা শুরু করবেন এখান থেকে। পাহাড়ে থেকে শুরু করবেন? এই যে এখান থেকে। তারপরে এটার সাথে এটা যোগ করেন, তারপরে এটার সাথে এটা যোগ করেন, তারপরে এটার সাথে এটা যোগ করেন, তারপরে এটার সাথে কি করেন? এটা যোগ করেন, বাস। তাহলে আমাদের কাজ শেষ। কথা বুঝছেন না বুঝেন নেই? আমাদের চিত্র শেষ। এতটুকু কি বুঝছেন না বুঝেন নেই? একটু কাইন্ডলি কমেন্ট করেন, বুঝতে পারছেন না বুঝেন নেই? কি বলতেছেন? সানজানা ইসলাম ক্লাসে আছে কি না? তার নামের শেষে তো না, সানজানা, তো উনি ক্লাসে তারপরেও যদি থাকে তাহলে তারা কপালের বিষয়। ওই যে হ বলছে, হ, তার মানে আছে আছে। নামের শেষে না থাকা সত্ত্বেও কিন্তু উনি আছেন, তার মানে উনি এক সত্যিকার অর্থে মেয়ে, বোঝা যাচ্ছে। কারণ মেয়েদের না মানে নাকি হ্যাঁ, হ্যাঁ মানে নাকি না। নামটা পরিবর্তন করে উপরের ছক কাগজের লেখাটা লিখলে হবে। নামটা পরিবর্তন করে উপরের ছক কাগজের লেখাটা লিখলে বলতে কি বুঝাইতে চাচ্ছেন এটা আমি ক্লিয়ারলি আসলে বুঝতে পারতেছি না। নামটা পরিবর্তন করে উপরের ছক কাগজের লেখাটা, এই যে আমি লেখাটা যেটা লিখবো সেটার কথা বলতেছেন? যে ছক কাগজে আপনি কোনটার কথা বলতেছেন? এখন তো একটা লেখা লিখতে হবে, সেটা কি লিখবো বলেন তো? ছক কাগজে, ছক কাগজে কি এক অক্ষ বরাবর কি নিছি? শ্রেণী ব্যাপ্তি নিছি না? কয়েক ঘর? 1 ঘর সমান 2 একক ধরছিলাম কিন্তু আমরা। তাহলে এক অক্ষ বরাবর ছক কাগজে 1 অক্ষ বরাবর, এই একই কথা, সবগুলোতে ঘুরে ফিরে একই কথা। 1 ঘর সমান ক একক নিছি, এবার কিন্তু 1 একক নেই, বলবেন যে শ্রেণী ব্যাপ্তির 2 একক নিছি। শ্রেণী ব্যাপ্তির 2 একক এবং y অক্ষ বরাবর, এবং y অক্ষ বরাবর কার ধরছি? ক্রমযুক্ত গণসংখ্যা। আচ্ছা, 1 অক্ষ বরাবর, সরি, 1 ঘর সমান সমান 1 ঘর সমান সমান ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরে, 2 একক ধরে কি করলাম আমরা? এটা কি অঙ্কন করছি বলেন তো? আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করছি না অজীব রেখা? অজীব রেখা অঙ্কন করছি। তাহলে গণসংখ্যা 2 একক ধরে অজীব রেখা অঙ্কন করি, অজীব রেখা অঙ্কন করি। ওকে, সবাই বুঝছেন কিনা একটু বলেন তো?
হাতের লেখা নাকি সুন্দর আছে, কি বলে যে আমি হাতের লেখা তো লিখতেই পারতেছি না আমি, কারণ ক্যামেরার স্ট্যান্ডের কারণে আমার হাত মানে হাত চিপা করে লেখা লাগতেছে, বুঝছেন, হাত ফ্রিলি লিখতে পারতেছি না তো। হাতের লেখা সুন্দর হইতেছে না, আমি জানি খুব বাজ হইতেছে। আমি আরো বলতেছিলাম যে আসলে বুঝতেছেন কিনা আপনারা জিজ্ঞাসা করতে গেছিলাম। কি বলে সামি আক্তার, বুঝছি স্যার, এবার ছুটি দেন। এই ছুটি দিয়ে দিব, এখন আয়ত লেখাটা একটু দেখাবো, তারপর ছুটি দিয়ে দিব, শেষ। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না। আর ওই আবু আদনান নাকি যেন নাম আপনার, আপনি একটু কাইন্ডলি আমাকে এই হোয়াটসঅ্যাপে নক দিন, বুঝছেন, ক্লাসটা শেষ হলে সাথে সাথে হোয়াটসঅ্যাপে নক দিন। আপনার প্রশ্নটা আমি একটু শুনবো। হ্যাঁ, আমি বুঝি না আসলে আপনি কি বলছেন, যে আমি কথাটা ধরতে পারিনি, এটা আমারই ব্যর্থতা, আমি ধরতে পারিনি, তার জন্য দুঃখিত। আমি চেষ্টা করবো যে আপনার সমস্যাটা সমাধান করবো, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, আপনি একটু কাইন্ডলি আমাকে নক দিন। কি বলছি বুঝতে পারছেন? কাইন্ডলি একটু নক দিন। সো আমরা এখন একটা আয়ত লেখ দেখব, তারপরে আমরা ছুটি দিয়ে দেবো। ঠিক আছে, ছুটি দিয়ে দেবো, দেরি করবো না। হ্যাঁ, দেরি করবো না। শূন্য থেকে ভাঙা অংশ দ্বারা আগের সংখ্যাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, এটা লিখে দিতে পারেন, এটা লিখে দিতে পারেন, নাও লিখতে পারেন, সমস্যা নেই। এটা লিখে দিলে ভালো, লিখে দিলে ভালো। যে ওই যে এখানে যে বলবেন যে কি, শূন্য থেকে এই 50 পর্যন্ত ভাঙা অংশ দ্বারা তার আগের সংখ্যা নির্দেশ করা হলো। কি বলবেন? বলবেন যে আমি এখানে লিখে একটু বলবেন, 0 থেকে 50 পর্যন্ত ভাঙা অংশ দ্বারা তার আগের সংখ্যাগুলোকে নির্দেশ করে, তার আগের সংখ্যাকে নির্দেশ করে। সেটা চাইলে লিখে দিতে পারেন। ওই যে আমরা যখন এই কথাটা লিখছি, এই যে কথাটা যখন লিখছি, সাথে আপনি কি করতে পারেন, এই সব কথাটাও লিখে দিতে পারেন, এই কথাটা লিখে দিতে পারেন। সো হোপফুলি ক্লিয়ার। আয়তরেখার বহুভুজ তো সেম, ওই শুধু যোগ করে দিব রেখাটা। হ্যাঁ হ্যাঁ, শুধু যোগ করে দিব, কিন্তু ওই যে দুইটাতে দুই জিনিস লাগবে আপনার। এই গণসংখ্যা বহুভুজে তো আপনাকে কি নিতে হবে, মধ্যমান নিতে হবে, আর আপনাকে অজীব রেখার বেলা কি নিতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা নিতে হবে। ডিফারেন্সটা এই জায়গায়। আর অজীব রেখার বেলা আপনাকে মাথাটা নিচে নামাইতে হবে। ঠিক আছে, চিত্রের মধ্যে মাথাটা নিচে নামাইতে হয়, কিন্তু অজীব রেখার বেলা উপরে যে উঠবে আর নামবে না। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়, এই মূলত বেসিক পার্থক্যটা, নইলে একই। আর এখন আমরা একটু আয়ত লেখাটা দেখব। এখন আমরা আয়ত লেখাটা দেখব, তাহলে আমাদের মোটামুটি পরিসংখ্যান শেষ। ওকে, তাহলে আমরা আসি তারপরে। আয়ত লেখা সবাই পারে, ছুটি দিয়ে দেন। আয়ত লেখা সবাই পারে, কি বলেন? সবাই পারে? আসলেই সবাই পারলে তো ভালো, আমি তো চাই সবাই পারুক। ঠিক আছে, সবাই পারুক। এটা দিয়ে ওই যে একজন বলে ফেলছে, সিনথিয়া আমি পারি না, বিগত বছর ক্লাস করেনি, যে ফাঁকিবাজি করছে। আচ্ছা দেখেন, এই পারুক, সবাই পারুক। হ্যাঁ, সবাই পারুক। ওই যে একটা ছোটবেলায় একটা ইয়ে পড়তাম, বুঝছেন, ছোটবেলায় একটা কি বলতো, একটা ধারা ধরতো, বলতো এক ছেলে গাছে উঠছে এবং তার লুঙ্গি ছিঁড়ে যাচ্ছে, গাছে উঠে ডালের সাথে লুঙ্গি লেগে লুঙ্গি ছিঁড়ে যাচ্ছে। তখন এক লোক তারা নিচ থেকে ডাক দিয়ে বলল, এই ছেলে তোমার নাম কি? আরেক ছেলে এসে বললো, আরেক লোক এসে বলতেছে, এই ছেলে তোমার লুঙ্গি তো ছিঁড়ে যাচ্ছে। তখন সে একটা শব্দ দিয়ে তাদের দুইজনকে উত্তর দিয়ে দিছে, একটা শব্দ দিয়ে দুজনকে উত্তর দিয়ে দিছে। সে শব্দটা কি জানেন? শব্দটা হচ্ছে ফারুক। মানে তার লুঙ্গি ফাটতেছে ফারুক, আর তার নাম হচ্ছে ফারুক। এক শব্দ দিয়ে দুজনের উত্তর হয়ে গেছে। সে ছোটবেলায় ধাঁধাটা দেখছিলাম। সো আমরা এরকম ভাবে চাই সবাই পারুক। ঠিক আছে, তো সবাই পারুক মানে কি সবাই যে পারবে এমন না, কারণ আমরা তো চাই এক শব্দ দিয়ে দুজনকে উত্তর দিতে, কিন্তু দুজনের উত্তর তো আসলে হয় না বাস্তবে। সো দেখেন, আমরা একটু আসি।
এই শোনেন, যাদের মনে হয় যে আপনারা পারেন, ঠিক আছে, তাদের সময় নষ্ট করার আসলে দরকার নাই। আপু মনে হয় বেশি মেধাবী। না না, বেশি মেধাবীর বিষয় না। এখন আপনি কম মেধাবী, সেটা আপনার দোষ না, মানে সেটা আপনার দোষ, সরি। উনি যে পারে এটা ওনার দোষ না, আপনি পারেন না সেটা আপনার দোষ। কথা কি বুঝতে পারছেন? সো এটা ক্রিটিসাইজ করার কিছু নাই, এটা আপনার দোষ, আপনি নিজের ব্যর্থতা স্বীকার করে নিতে হবে আসলে। সো আমাদের কাজ হচ্ছে দেখিয়ে দাও, আমরা দেখিয়ে দিব। যারা পারেন, মনে হয় যে পারবেন, তারা চলে যেতে পারেন যদি মনে করেন যে আপনার সময়টা নষ্ট হচ্ছে। কিন্তু আপনি যদি এখান থেকে বেরোয় গিয়ে রিলসে ঢুকেন, অথবা মোবাইল চালান, অথবা ধরেন ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলেন, বং বাং ভাই বোনের সাথে গল্প, ফ্যামিলির সাথে একটু আড্ডা, একটু ঘোরাঘুরি করলেন, পড়াশোনা করলেন না, ইচ্ছে ভালো আপনি ক্লাসে থাকেন। আর যদি মনে হয় যে না, আপনি অন্য একটা পড়া আপনার বাকি আছে, একটা দেখা যায় আপনার পড়া মুখস্থ করতে হবে, অথবা একটা গণিত প্র্যাকটিস করতে পারবেন এই সময়, এই সময়টা কাজে লাগাতে পারবেন, অথবা আপনি যা ঘুমাবেন, ঠিক আছে, অথবা নামাজ পড়া বাকি আছে, নামাজটা পড়ে নেবেন, সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন যদি এটা পারেন, ঠিক আছে, ক্লাস থেকে চলে যেতে পারেন। আর যদি না পারেন তাহলে তো অবশ্যই করবেন। আর যদি আপনার মনে হয় যে না, আমি চলে গেলে আমার সময়টা কাজে লাগবে, তাহলে কাজে লাগান। আর যদি কাজে না লাগে তাহলে এখানে থাকেন। ওকে, তাহলে দেখেন নিচে 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিতে ওকে 70। আমি কালকেও বলছিলাম, হ্যাঁ কালকে ওই কথাটা বলছিলাম যে এইসব অঙ্কগুলো একটু পেইনফুল। পেইনফুল কেন? সংখ্যা যেগুলো দেওয়া থাকে এগুলো একটু পেইনফুল। সো সংখ্যা যেগুলো দেওয়া থাকবে পরীক্ষায়, ওই অঙ্কটা চাইলে মানে পারলে অ্যাভয়েড করে যাবেন। কি করবেন? অ্যাভয়েড করে যাবেন। যেটা সংখ্যা দেওয়া থাকবে না, মানে আপনাকে উপরে গণসংখ্যা দেওয়া থাকবে সেটা করবেন। এখান থেকে তো আপনাকে গণসংখ্যা বের করে নিতে হয়। সো গণসংখ্যা যেটা দেওয়া থাকবে না সেটা অ্যাভয়েড করবেন। যেরকম সংখ্যা যেগুলো দেওয়া থাকবে সেটা কি করবেন? অ্যাভয়েড করবেন। সেটা আপনার ভুল হওয়ার চান্স থাকে বেশি, আর সময় নষ্ট করে বেশি। সো এটা কি করবেন? এটা অ্যাভয়েড করবেন। যদি সৃজনশীল এরকম সংখ্যাগুলো থাকে সেটা কি করবেন? পরীক্ষায় অ্যাভয়েড করবেন। যে আরেকটা সৃজনশীল যেটা আছে সেটা করার চেষ্টা করবেন, যেটাতে আপনাদের কি থাকবে? উদ্দীপকের মধ্যে গণসংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি দুইটাই দেওয়া থাকবে। কথা কি বুঝতে পারছেন না বুঝেন নেই? ওকে, দেখেন এখন আমাদের এখানে আমাদের বলছে খতে বলছে মধ্যক নির্ণয় করো। গতকালকে আমরা মধ্যক নির্ণয়টা দেখাইছিলাম। সো এখানে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? গণসংখ্যা লাগবে। গণসংখ্যা কিন্তু দেওয়া নাই। সো গণসংখ্যাটা কিভাবে বের করব? এখান থেকে ট্যালি চিহ্নের মাধ্যমে আমরা বের করে নিব। ট্যালি চিহ্নের মাধ্যমে বের করে নিব। সো প্রথমে আমাদের কি করতে হবে? ট্যালি চিহ্নের মাধ্যমে খ নাম্বারটা মধ্যকটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আয়তলেখ করতে গেলে তো আমাদের কি লাগবে? শ্রেণীব্যাপ্তি লাগবে এবং আমাদের গণসংখ্যা লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, আরেকটা জিনিস লাগবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের গণসংখ্যা দিয়ে এখান থেকে আমাদের ইয়েটা বের করে নিতে হবে। ঘর কয়টা হবে সেটার আগে আমাদের শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা নিবেশন সারণীটাও বের করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের পরিসংখ্যানই তো দুইটা দিব, ইগনোর কেমনে করবো? এই পরিসংখ্যান দুইটা দেওয়ার চিন্তা করেন না, তাহলে সময়ের টাইম পাবেন না, বুঝছেন? পরিসংখ্যান দুইটা দিতে গেলে আপনি টাইম কুলাবেন না। সো পরিসংখ্যান একটা দিয়ে ট্রাই করেন, সেক্ষেত্রে আপনার টাইম কুলাবেন। ওই যে পরিসংখ্যান থেকে দুইটা দেওয়ার চিন্তা ভাবনা করে রাখছে। আমি আপনাদেরকে বলছি যে পরিসংখ্যান থেকে দুইটা যদি পারেন, একবার বাধ্য যদি না হন, তাহলে পরিসংখ্যান থেকে দুইটা দিয়ে না। পরিসংখ্যান থেকে দুইটা দিতে গেলে আপনি কি করবেন? সময় কুলাবেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? চেষ্টা করবেন যে পরিসংখ্যান থেকে একটা দিতে, বীজগণিত অথবা জ্যামিতি থেকে একটা দিতে, অথবা পরিমিতি পারলে পরিমিতিটা দিবেন। কারণ কি? তাহলে আপনার সময়টা বেঁচে যাবে, সময়টা বেঁচে যাবে। কারণ গণিত পরীক্ষা কিন্তু সময় খুব চিন্তা ভাবনা করে কাজে লাগাইতে হয়, নাহলে প্লাস মিস হয়ে যাবে। গণিত পরীক্ষায় কিন্তু সময় কি করতে হয়? সময় বাঁচায় চলতে হয়। কারণ গণিত পরীক্ষায় টাইমটা বড় একটা ফ্যাক্টর। সময় দিলে অনেকেই দেখবেন যে এ প্লাস তুলে আনতে পারবে গণিত পরীক্ষায়। কারণ গণিত পরীক্ষা অনেকে ভুল করে ফেলে হঠাৎ করে, তখন কি হয়ে যায়?
এই নাম্বারগুলো মিস করে আসে, মানে শেষে আর দিয়ে আসতে পারে না সময়ের কারণে। এই কারণে সময় বাঁচানোর চেষ্টা করবেন। পরিসংখ্যান দুইটা দিতে গেলে আপনি সময় কম পাবেন, কারণ পরিসংখ্যানে টাইম ভালো লাগে, মোটামুটি ভালোই টাইম লাগে। কিন্তু আপনি যদি পরিসংখ্যান না দিয়ে যদি বীজগণিত দেন, জ্যামিতি দেন, অথবা আপনি ত্রিকোণমিতি বা পরিমিতি দেন, সেক্ষেত্রে আপনার সময়টা কম লাগবে, তুলনামূলক কম লাগবে। ওকে, দুইটা না দিলে ফেল করবেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে ক খ গ তিনটাই করতে হবে, যেহেতু আমাদের উপরে কি নাই, আমাদের শ্রেণী গণসংখ্যাটা দেওয়া নেই। সো কতে কি বলছে, শ্রেণী ব্যবধান 6 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আমরা গতকালকে করছিলাম, বলছে কি শ্রেণী সংখ্যা 6 ধরে, শ্রেণী সংখ্যা 6 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। সো দেখেন, আমাদের প্রথমে দেখেন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে আমাদের কি লাগবে জানেন, আমাদের পরিসর বের করা লাগে। সো পরিসর নির্ণয় সূত্র কি জানেন, পরিসর সমান গতকালকে আমরা করছি, সে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তো সর্বোচ্চ সংখ্যা এখানে কত আমরা যদি একটু দেখি, দেখেন 70, 95, দেখেন 95 বেশি আমরা পাই কিনা একটু দেখি। এই 97 বেশি আর আছে, 97 বেশি নাই। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা কত পাইলাম, 97। কত পাইলাম, 97। সর্বনিম্ন মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন কত আছে দেখেন তো একটু, আমরা যদি দেখি এখন পর্যন্ত 68, 65, হ্যাঁ 65-র নিচে কত আছে দেখি আমরা একটু, 65-র নিচে, 65-র নিচে পাইলাম না। সো আমাদের সর্বনিম্ন সংখ্যা 65, সর্বনিম্ন সংখ্যা 65 প্লাস 1 দেন। সো 65 যদি আমরা 97 থেকে 65 বাদ দেয়, আমাদের থাকে কত, 32, 32 আর 1 33। সো আমরা পরিসর পাইলাম 33। এখন আমাদের ঘর কয়টা হবে, শ্রেণী সংখ্যা 6 ধরতে বলছে না, শ্রেণী সংখ্যা 6 মানে কি শ্রেণী ব্যাপ্তি। আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য কি, শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে যে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি, পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি, পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। এখন দেখেন পরিসর কত পাইলাম 33, শ্রেণী ব্যাপ্তি কত ধরতে বলছে, আমাদের 6 ধরতে বলে দিছে। যদি না বলতো তাহলে আমরা 10 ধরতে পারতাম, 5 ধরতে পারতাম। যেহেতু বলে দিছে তাহলে আমরা এখানে 6 ধরবো। আমরা জানি 6 6 36, 5 6 30, তার মানে 5.5 আসবে, কারণ 36-এর অর্ধেক 33। তাহলে 5.5 তো আমরা ঘর হইতে পারে না। শ্রেণী সংখ্যা মানে হচ্ছে ঘর, শ্রেণী সংখ্যা মানে ঘরের সংখ্যা, ঘরের সংখ্যা। সো ঘরকে 5.5 হইতে পারে, তাহলে আমরা 6 ধরে নিব। তার মানে আমাদের ঘর লাগবে কয়টা, 6টা লাগবে। অঙ্ক করতে গেলে আমাদের 6টা ঘর লাগবে, বুঝতে পারছেন? অঙ্ক করতে গেলে আমাদের কয়টা ঘর লাগবে, 6টা ঘর লাগবে। সো দেখেন আমরা এবার ঘরটা অঙ্কন করব। বীজগণিত কমন আসলে 2টা দিব, আসবে ইনশাল্লাহ, আসবে সবগুলো ইনশাল্লাহ কমন আসবে। যারা নিয়মিত ক্লাস করছে এবং বাসায় প্র্যাকটিস করছে, আমি শিওর সবাই প্লাস পাবে, ঠিক আছে? শ্রেণী সংখ্যা 6 ধরে বলতে এখানে শ্রেণী ব্যাপ্তি বুঝাইছে, বুঝতে পারছেন? শ্রেণী সংখ্যা 6 ধরে বলতে এখানে শ্রেণী ব্যাপ্তি বলছে, শ্রেণী ব্যাপ্তি, কথা বুঝতে পারছেন? শ্রেণী সংখ্যা বলতে এখানে শ্রেণী ব্যবধান বুঝাইছে। শ্রেণী সংখ্যা বলতে শ্রেণী সংখ্যা বলছে, বাট বুঝাইছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, যাই বলেন, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এখানে ব্যবধান হবে, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান বুঝাইছে, বুঝতে পারছেন? তাহিয়া 6 আপনাকে তখনই বলে দিবে, সংখ্যাটা যখনই বলে দিবে তখন আপনাকে বুঝতে হবে এটা শ্রেণী ব্যবধানের কথা বলছে। আপনাকে কখনো শ্রেণী সংখ্যা বলে দিবে না, শ্রেণী সংখ্যা কখনো বলে দেয় না, কথা বুঝছেন? যে ঘর কয়টা হবে সেটা কখনো বলে দেয় না, আপনাকে বলে দিছে মানে আপনি বুঝবেন যেটা শ্রেণী ব্যাপ্তির কথা বলছে। বাসার সবাই ঘুম যাচ্ছে, এদিকে আমি একা ভূতের সাথে বসে বসে ক্লাস করতেছি। ওকে, একা একা ক্লাস করা ভালো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ঠিক আছে? চিনতে বা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দিতাম। দেখেন আপনি এই যা করছেন, মানে বইয়ের প্রশ্ন যা যা হয়েছে সবগুলো তো করছেন, তারপর আমরা সৃজনশীল যেগুলো করছি এবং যেগুলো SW দিছি,
এগুলো শেষ করেন। আমার কাছে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট একটাই যে আপনারা বইয়ের অঙ্কগুলো শেষ করেন, যে সৃজনশীলগুলো আমি ক্লাসে করাইছি, যেগুলো করতে দিছি SW, এগুলো সব শেষ করেন। তারপরে আপনাদের এক্সট্রা যা যা মন চায় করেন। যদি মনে হয় যে আরও কিছু টেস্ট পেপার থেকে আলফাতা থেকে প্র্যাকটিস করবেন করেন, কিন্তু আমি যেগুলো করাইছি এগুলো সব আগে শেষ করবেন, কাজ হচ্ছে এটা। এবং যেগুলো করতে দিছি এগুলোই ইম্পর্টেন্ট, আমি যেগুলো করেছি সেগুলো ইম্পর্টেন্ট। ওকে, আমি যা যা করাবো সবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? খালি আমি বাদে সবই ইম্পর্টেন্ট, খালি আমি মানুষটা ইম্পর্টেন্ট না, বুঝতে পারছেন? তাহলে দেখেন, আজকে মনে হয় খাতা শেষ হয়ে যাবে, হোক খাতা শেষ হয়ে যাবে, যাক। দেখেন 6টা ঘর ধরে শ্রেণী সংখ্যা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে। তাহলে দেখেন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে, তাহলে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে আমরা জানি কি লাগবে, গণসংখ্যা থাকবে, শ্রেণীব্যাপ্তি থাকবে, আর যেহেতু এখানে গণসংখ্যা দেওয়া নাই ট্যালি চিহ্ন নিতে হবে, তাই আমরা ট্যালি চিহ্নের জন্য একটা ঘর নিলাম। কি নিলাম? ট্যালি চিহ্ন। আর এখানে কি থাকবে? শ্রেণী ব্যাপ্তি, আর এখানে থাকবে আমাদের গণসংখ্যা। দেখেন 6টা ঘর বলছে না আমাদের, এই যে ঘর কয়টা হবে? 6টা। তাহলে 6টা নিব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখেন, সো শ্রেণী ব্যাপ্তি আপনি কত থেকে শুরু করবেন? দেখেন সর্বনিম্ন কত ছিল? 65 না? সর্বনিম্ন ছিল 65। সো আমরা যদি 65 থেকে শুরু করি, দেখেন 65, 66, 67, 68, 69, 70। 65 থেকে শুরু করলে কত? 6 ব্যবধান করে কত হয়? 70 পর্যন্ত আসে। কত আসে? 70 পর্যন্ত আসে। তাহলে আমরা বলবো যে 65 থেকে 70। তারপর দেখেন 70 থেকে যদি আমি 71 থেকে ধরি, 71, 72, 73, 74, 75, 76, কত আসতেছে? 6 ধরলে 76-এ আসতেছে। তাহলে 6 ধরলে যেহেতু 76-এ আসতেছে, তাহলে এখানে 71 থেকে 76, আবার 77 থেকে ধরলে 71 থেকে 76 ধরেন। তারপর 77 থেকে যদি ধরি, 77 থেকে 77, 78, 79, 80, 81, 82। তারপর এখানে 83 ধরেন, 83, 84, 85, 86, 87, 88। এখানে 89 থেকে ধরেন, 89, 90, 91, 92, 93, 94। এখানে 95 ধরেন, 95 থেকে 100, 6 ঘর। তাহলে আমাদের মোটামুটি এই দেখেন 97 কিন্তু কাবার চলে আসতেছে, 100-এর মধ্যে 97 চলে আসতেছে। তাহলে আমাদের সবগুলো সংখ্যা কাবার হয়ে যাবে। দেখেন এখন দেখি একটু 65 থেকে 70-এর মধ্যে কে কে আছে। 65 থেকে 70-এর মধ্যে কে কে আছে? এই দেখেন একজন, এখানে এক দেন, ঠিক আছে? এই যে দেখেন 68, 70, দুজন পাইলাম আরও। 65 থেকে 70 আপনি দেখবেন যে 6 কোথায় আছে? 6 এই যে দেখেন 69। দেখেন শুরুতে 6 এর 71, 70 দেখবো আর কি, জাস্ট 6 শুরুতে আছে কিনা। যদি 7 দেখেন তাহলে দেখবেন 70 কিনা, নাই আর নেই, তাহলে 4টা পাইলাম। গণসংখ্যা কত হবে? 4। তার মানে 65 থেকে 70-এ কজন আছে? 4 জন আছে। তারপরে দেখেন 71 থেকে 76, 71 থেকে 76 যদি আমরা একটু দেখি, 7 শুরুতে 7 খুঁজবেন, 7 এটা 78 যাচ্ছে না। 71 থেকে 76, 77 এটা কিন্তু যাচ্ছে না, 76-এর মধ্যে নাই, এটা হবে না, সরি। তাহলে এই একটা 71, 76 না, এটা 71 থেকে 76, 71 থেকে 76, এই যে 75। একটু বাদ গেলে আপনারা বললেন তো, একটু খেয়াল করেন আপনারা। হ্যাঁ 71 থেকে 76, এই যে 73, কোনোটা যদি বাদ গিয়ে আপনারা বললেন। 77 থেকে 82 দেখেন, এই যে 77, 79 দুইটা পাইলাম, এই যে 80 তিনটা পাইলাম। 77 থেকে 82 না, এই যে 82 আরেকটা পাইলাম, 4টা। এই যে 80 আরেকটা পাইলাম। 5 নাম্বারটা আমরা মাঝখান দিয়ে ভাঁজ করে দিব, ঠিক আছে? তারপরে দেখেন 77 থেকে 82 না, 77 থেকে 82, 77 থেকে 82, 78। এই এত কমেন্ট করতেছেন কেন আপনারা? কি কমেন্ট করেন আমি বুঝতেছি না তো। তারপরে দেখেন 77 থেকে 82 না, এই যে 77, 81, 82। ওকে, এবার 83 থেকে 88, 83 থেকে 88, এই যে একটা পাইলাম 87, 83 থেকে 88, 83 থেকে 88, 83, এই যে 83, 83 থেকে 88, 83 থেকে 88, এই যে 88 বা 86 আর কি। হ্যাঁ
তাহলে 83 থেকে 88, 83 থেকে 88, একটা দুইটা, একটা 2 নম্বর, 5 নম্বরটা মাঝখান দিয়ে নিব। তারপর দেখেন 83 থেকে 88 আর আছে নাই, 83 থেকে 88 আর নাই। 89 থেকে 94, 89 থেকে 94, এই যে 91, একটা 89 থেকে 94, 90, 92, আরও দুইটা পাইলাম, এই 90 আরেকটা পাইলাম, আর নাই, আর আছে নাই। ওকে, তারপর 95 থেকে 100, দেখেন এই যে 1 জন 2 জন পাইলাম, 3 জন 4 জন। এই দেখেন 78 একটা বাদ রয়ে গেছে আমাদের, 78টা কোথায় আছে? এখানে 77 থেকে 82-র মধ্যে। তাহলে এই 78টা এখানে দাগ দেন, এখানে একটা দাগ দিয়ে দেন। তো 4-5 নম্বরটা না, তাহলে এখানে হবে, স্যার এটা এখানে হবে না, যেহেতু 5 নম্বরটা তাহলে মাঝখান দিয়ে হবে। আর কোনোটা বাদ আছে? কোনোটার দাগ পরে নেই, কোনোটার গায়ে কলঙ্কের দাগ পরে নেই, এমন কি কেউ আছে? নাই। তার মানে সবাইকেই আমরা আওতাভুক্ত করে ফেলছি। তাহলে আমরা একটু গণসংখ্যা দেখি, এখানে 4, এখানে 3 জন, এখানে 10 জন, 5 জন 5 জন 10 জন, এখানে 5 জন, এখানে 4 জন, এখানে 4 জন। তাহলে মোট কত হয় দেখেন তো? 4 3 7, 7 10 17, 17 5 22, 22 আর 8 30। এই যে আমাদের মোট 30 জন শিক্ষার্থী ছিল না, দেখছেন? তাহলে আমাদের মিলছে কিন্তু। তার মানে n সমান সমান কত পাইলাম? n সমান সমান পাইলাম 30। তাহলে আমাদের মিলছে। কথা বুঝছেন? এইটটি 85 বাদ গেছে, কোথায় 85 বাদ গেছে? 85 কোথায় বাদ গেছে? হয়েছে তো, সবগুলোই তো হয়েছে, এই সবগুলো হয়েছে তো, বাদ যায় নাই। এই যেখানে 30 মিলছে না, তার মানে তো বাদ যায়নি, তার মানে হয়েছে। আচ্ছা দেখেন, তাহলে আমাদের মোটামুটি আমরা যে ক নাম্বারটা যেটা ছিল আমাদের 6 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে ফেলছি। এখন আমরা খ নাম্বারে কি বলছে জানেন? খতে আমাদেরকে বলছে মধ্যক নির্ণয় করতে। মধ্যক নির্ণয় তো আমরা পারবো, আমরা গত ক্লাসে দেখলাম যে মধ্যক কিভাবে নির্ণয় করে। সো মধ্যক নির্ণয়টা আমরা পারবো। আমাদের এখন গ নাম্বারে বলছে আয়তলেখ অঙ্কন করো। গতে কি বলছে? এই যে দেখেন, গতে আমাদেরকে বলছে আয়তলেখ অঙ্কন করো। গতে বলছে আয়তলেখ অঙ্কন করো। সো গ নাম্বারটা আমরা দেখবো এখন। গতে বলছে আয়তলেখ অঙ্কন করো। দেখেন, আয়তলেখ অঙ্কন করতে গেলে আমরা কি করব? আয়তলেখ অঙ্কন করতে গেলে এই যে আমাদের শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাটা নিব, আর পাশাপাশি একটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে। দেখেন, প্রথমে কি লিখবো আমরা? আমাদের ঘর কয়টা ছিল? 6টা কিন্তু, ঠিক আছে? আমরা কিন্তু 6টা ঘর নেওয়া লাগবে, আমরা দেখছি। তাহলে 3 4 5 6, আর আরেকটা ঘরে কি জন্য? আমরা নামের জন্য লাগবে। আর আরেকটা ঘর কিসের জন্য লাগবে? ওই যে n এর মানটা এগুলো লেখার জন্য আর কি। তাহলে দেখেন, প্রথমে কি নিব আমরা? শ্রেণীব্যাপ্তি। তারপর আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কি লাগবে? অবিচ্ছিন্ন। আয়তলেখ অঙ্কন করতে গেলে কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে আর গণসংখ্যা। দেখেন, এখানে কি বলছে আমাদেরকে? শ্রেণীব্যাপ্তি আমরা কি নিছি? 65 থেকে 70, 71 থেকে 76, 77 থেকে 82, 83 থেকে 88, 89 থেকে 94, 95 থেকে 100। কি বলতেছেন এগুলো? আপনাদের স্কেল নাই? আচ্ছা দেখেন, আপনাদের ফারিয়া ম্যাম চলে আসছে। ম্যাম কিন্তু খুব রাগী, কেউ কথাবার্তা বলেন না উল্টা পাল্টা, ঠিক আছে? ম্যাম কিন্তু
খুব রাগী মানুষ, বুঝতে পারছেন? ওকে, ম্যাম মনে হয় আজকে রাতে খাওয়া দাওয়া করেনি, ম্যামের একটু রাগ আজকে একটু বেশি মনে হইতেছে। আচ্ছা যাই হোক, দেখেন আপনারা কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না। এই দেখেন অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কি জানেন? এই যে আমাদের এখানে যে প্রথম পয়েন্টটা আছে 65 থেকে 70, এটা থেকে 0.5 কমাবেন। প্রথমটা থেকে কি করবেন? 0.5 কম, 0.5 কম মাইনাস, আর পরের যেটা আছে যে 65 থেকে 0.5 কমাবেন। তারপরে কি করবেন? 70 যেটা আছে পরেরটা থেকে কি করবেন? 0.5 বাড়াবেন, যোগ করবেন, 0.5 বাড়বে, 0.5 বাড়বে। কথা বুঝছেন না? বুঝেন নেই? তাহলে দেখেন এই যে এখানে 65 থেকে 0.5 করলে কি হবে? কমলে কি হবে? 64.5। এখান থেকে কি হবে? 70-এর সাথে 0.5 বাড়লে কি হবে? 70.5। তাহলে 64.5 থেকে আমরা কি বলবো? 70.5। এই তুহিন ঝগড়া করছে মনে হয়, মানে কি এগুলো? কোন ধরনের কথাবার্তা? আপনাদের ম্যাম, আপনারা কিভাবে কথা বলবেন এটাও শিখেন নেই? আপনাদের জন্য নোটিশই ঠিক আছে, ঠিক আছে, আপনাদেরকে নোটিশ দেওয়া দরকার। এখনো আপনারা কমেন্ট কোথায় কিভাবে কি করতে হয় সেটা এখনো শিখেন নেই। দেখেন 71-এর যদি 0.5 কমান তাহলে কি হবে? 70.5 থেকে কি হবে? এই যে 76 যদি 0.5 বাড়ান তাহলে 76.5, 76.5। তারপরে দেখেন দেখেন ঝগড়া করছে মনে হয়, এই কথা কিন্তু তুহিন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, এটা বলা উচিত হয় না আপনার, ঠিক আছে? দেখেন আপনাদের ফারিয়া ম্যাম কিন্তু আমাদেরও স্টুডেন্ট ছিল, সেই কারণে হয়তো আমি ফাইজলামি করছি, বাট আপনাদের তো স্টুডেন্ট, আপনাদের তো ম্যাম, তো সেই কারণে আপনাদের তো এটা বলার অধিকার নাই। দেখেন 77 থেকে যদি 0.5 কমাই তাহলে কত হবে? 76.5। আর 82 থেকে যদি 0.5 বাড়াই তাহলে কত হবে? 82.5। আবার 83 থেকে 0.5 কমান তাহলে মানে হাফ কমাই দেন, তাহলে 82.5। আর এখানে 88 থেকে যদি 0.5 বাড়ান তাহলে কি হবে? 88.5। 89 থেকে যদি 0.5 কমান তাহলে কি হবে? 88.5। আর 94 থেকে যদি 0.5 বাড়ান তাহলে 94.5। 95 থেকে 0.5 কমান তাহলে 94.5। থেকে 100 থেকে 0.5 বাড়ান তাহলে 100.5। এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর গণসংখ্যা যেটা আমরা পাইলাম 4, 3, 10, 5, 4, 4, 4, 3, 10, 5, 4, 4। আর এন এর মান কত পাইছি আমরা? 30। এন এর মান 30। ওকে, তো এইটা হচ্ছে আমাদের কি নাম্বার? আয়ত লেখা করতে গেলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে। তাহলে আমরা কি কি দেখলাম বলেন তো আজকে? আমরা দেখলাম গণসংখ্যা বহুভুজ করতে গেলে আমাদের এক্সট্রা কি আনতে হয়েছে? গণসংখ্যা বহুভুজ করতে গিয়ে আমাদের মধ্যমান আনতে হয়েছে। অজীব রেখা করতে গিয়ে আমাদের কি আনতে হয়েছে? এই অজীব রেখা করতে গিয়ে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আনতে হয়েছে। আর আয়ত লেখা করতে গিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আনা লাগছে। এবার আমরা গ্রাফ পেপারে কি করব? সলভ করব। দেখেন এবার আমরা গ্রাফ পেপারে বাকি অঙ্কটা সলভ করব। সেখানে কি করবেন? পেন্সিল দিয়ে না করে আমরা কলম দিয়ে করি, যাতে বুঝতে সুবিধা। আপনারা পরীক্ষা পেন্সিল দিয়ে করবেন, হ্যাঁ? আর আমার মতো এরকম আঙ্গুল দিয়ে টান দিয়ে করবেন না। আমি যেরকম এভাবে টান দিয়ে বক্স বানায় ঘর বানায় ফেলছি, ঘরে এভাবে বানায়েন না। আপনারা স্কেল দিয়ে সুন্দর মতো ঘর বানায়েন, পেন্সিল দিয়ে পারলে ঘর বানাবেন, আর কলম দিয়ে বানাইলে হবে, পারলে পেন্সিল দিয়ে ঘরটা বানাবেন। ভিতরে লেখাটা আবার কলম দিয়ে লিখবেন, ঠিক আছে? এবার দেখেন তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এক্স অক্ষ নিয়ে নিই। তাহলে প্রথম হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে এক্স ড্যাশ। তারপরে আমরা ওয়াই অক্ষ নিই। দেখেন এই যেটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। সো মাঝখানে কি হবে? যে বিন্দুটাতে মিলছে সেটা হচ্ছে কি? 0, 0 বিন্দুতে মিলছে। এখন নিচে কি নেবেন বলেন তো? এই যে আমরা কষ্ট করে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করছি না, সেটা আমরা নিচে নিব, ঠিক আছে? তাহলে কি নিব নিচে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এমডিসিএম আমি কিছু করিনি। শুনেন, একটা কথা আছে যে ঠাকুর ঘরে কে রে? যখন ঠাকুর ঘর থেকে আওয়াজ আসছে, ঠাকুরের ঘর বুঝেন, যেখানে পূজা করে হিন্দুরা, মানে ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। যে আবার আরেকটা কথা আছে যে কয়লা ধুইলেও ময়লা যায় না। আপনাদেরকে যতই ধমক দেয়, আপনারা কিন্তু ঠিকই কমেন্ট যারা বেশি করেন তারা কিন্তু করে ফেলছেন। তারা বুঝাই দিতেছেন যে আমরা কমেন্ট বেশি করি। দেখেন
এখন চুপ থাকতে বলছে, একটু চুপ থাকেন না, এখন আপনাদের বলতে হবে। তাহলে নিচে কি নিব আমরা? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর উপরে কি নিব আমরা? গণসংখ্যা নিব। কি নিব? গণসংখ্যা। উপরে নিব গণসংখ্যা, আর নিচে নিব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। দেখেন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাহলে 0 থেকে আমাদের শুরু কত বলেন তো? 64.5 থেকে। তাহলে আমরা এখানে 0 থেকে ভাঙা অংশ দ্বারা কি বুঝাবে? 64.5 পর্যন্ত বুঝাবে। তারপরে দেখেন 70.5, তাহলে 65.5, 66.5, 67.5, 68.5, 69.5, তারপরে 70.5। দেখেন আমি যদি 64.5 থেকে নেই, আমার 70.5 পর্যন্ত যাইতে এক ঘর বেশি লাগতেছে। তাহলে আমি কি 64.5 থেকে নিব? না, আমি এক ঘর কমাই নিব, 63.5 থেকে নিব। তাহলে বলবো 63.5 থেকে এখানে আমার 70 থাকতে হবে, মেইন কথা। কারণ আমি যদি 70 এখানে না রাখি, তাহলে আমার কি করতে হবে? এই যে মানে একটা নির্দিষ্ট অংশের মধ্যে থাকতে পারবো না। তাহলে আমরা নির্দিষ্ট 5 ঘরের মধ্যে থাকতে চাইতেছি। তাহলে 63 থেকে 64, 65, 66, 67, 68, 69, 70 চলে যাচ্ছে, তাহলে আরও বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে একটু বাড়াই ধরি। দেখেন এখানে কত আছে বলেন তো? 64.5 তো 64 যদি নেই, 64, 65, 66, 67, 68, 69 থাকতেছে না? তাহলে আমরা এটাকে 64.5 না ধরে 65.5 ধরতে পারি। কথা কি বুঝতে পারছেন? অথবা এক ঘর পিছায় ধরলেও হচ্ছে। আচ্ছা 64 ধরে এক ঘর পিছায় ধরি, এটা ভালো হয়। সো দেখেন এটা 64.5 ধরেন, আর এখানে এক ঘর পিছায়, এখানে 70.5 ধরেন। ঠিক আছে? তাহলে দেখেন এখানে হচ্ছে 64.5, এখানে 65, 66, 67, 68, 69, 70, এই যে এখানে 70। তারপরে দেখেন 71, 72, 73, 74, 75, 76। তাহলে আমাদের পরেরটা কত? 76.5। তাহলে কোথায়? এই যে এটা 76.5। 77, 78, 79, 80, 81, 82, এই যে পরেরটা 82.5। তাহলে এখানে আসতেছে আমার 82.5। তারপরেরটা কত? 88.5। তাহলে 83, 84, 85, 86, 87, 88, এই যে এটা হচ্ছে আমার 88.5। তারপর দেখেন 94 আর 100, 94, 100। তাহলে 89, 90, 91, 92, 93, 94, এটা হচ্ছে 94.5। আর এটা হচ্ছে 95, 96, 97, 98, 99, 100, এটা হচ্ছে 100.5। ঠিক আছে? তাহলে আমরা 64.5 থেকে এখানে 64.5 হবে, এটা 70.5, এটা 76 আর 82, 88, 94, 100। ওকে। আর উপরের দিকে আমরা কি ধরবো? গণসংখ্যা। আমাদের গণসংখ্যা উপরের দিকে হবে। এখন এখানে আমরা দেখেন, এখন একটা জিনিস, মজার জিনিস দেখেন, গণসংখ্যা হাইস্ট আছে আমাদের কত বলেন তো? 10। হাইস্ট হলে 10। তাহলে এখানে আমরা চাইলে কি করতে পারবেন বলেন তো? কারণ আমরা যদি এখানে 5 নেই, 5, 10, 15, 20 পর্যন্ত নিতে পারতেছি। তাহলে আমরা চাইলে এক ঘর সমান 2 একক নিতে পারি। এক ঘর সমান কি নিতে পারি? একটু উপরে নিলে ভালো আছে, উপরে নিতেছি। আচ্ছা সিনথিয়া, এটা বুঝতেছেন না? দেখেন আমি নতুন করে আবার করি, আমার মনে হয় নতুন করে আবার করলে ভালো হবে। হ্যাঁ, নতুন করে আবার করি, এটা একটু আমি এখানে কাটাকাটি হয়েছে তো, আমি আবার নতুন করে করি। দেখেন আমি আবার নতুন করে করতেছি। দেখেন গ্রাফ পেপারটা আবার নতুন করে করতেছি। দেখেন আমরা গ্রাফ পেপারটা আবার নতুন করে করি। দেখেন প্রথমে কি করব আমরা? এখানে ওয়াই অক্ষ নিলাম। হ্যাঁ, লম্বা লম্বা ভাবে যেটা নেই, এটা ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ নাম দেন। তারপর আমরা ভূমির দিকে কি নিব? এক্স অক্ষ নিব। তাহলে এটার নাম দিলাম এক্স, আর এটার নাম দিলাম এক্স ড্যাশ। মাঝখানে ধরেন 0 বিন্দুতে মিলিত হয়েছে। এখন দেখেন এই যে আমাদের বলছে অবিচ্ছিন্ন, নিচের দিকে কি নিব আমরা? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। নিচে কি নিব? অবিচ্ছিন্ন। কত করে ধরছেন আমরা দেখাইতেছি, দেখেন কত করে ধরছি, এখন ক্লিয়ার হয়ে যাবে। আর উপরে দেখেন, উপরে কি ধরবো আমরা? এখানে ধরবো গণসংখ্যা। দেখেন এখন এই যে 0 থেকে, দেখেন আমাদের শুরু কত? 64.5 থেকে না? তাহলে 0 থেকে ভাঙা অংশ দ্বারা কি 64.5 পর্যন্ত নির্দেশ করে, তার আগের সংখ্যাগুলোকে নির্দেশ করে। তাহলে 0 থেকে 64.5 পর্যন্ত ভাঙা অংশ দ্বারা তার আগের সংখ্যাগুলোকে নির্দেশ করে। 63, 63, 64, 62, 61, 60, 59, মানে আগের সংখ্যাগুলোকে নির্দেশ করতেছে। ভাঙা অংশের মধ্যে আগের সংখ্যাগুলো আছে।
তারপরে দেখেন 70.5, 64 পরে কত বলছে 70 না, তাহলে আমরা এক ঘর সমান এক একক ধরবো, এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক ধরবো। তাহলে 64, এটা 65.5, এটা 66.5, এটা 67, এটা 68.5, এটা 69.5, এখানে এসে 70.5, তাহলে নেন 70.5। তারপর বলছে 70.5 থেকে 76.5, তাহলে 70.5-এর পরে 76, 71, 72, 73, 74, 75, 76, এই যে এখানে হচ্ছে আমার 76.5। তারপর 76 থেকে 82.5, তাহলে 77, 78, 79, 80, 81, 82, এই যে আমার 82.5। তারপরে কত বলছে আবার 88.5, তাহলে 83, 84, 85, 86, 87, 88, এই যেখানে আমার হচ্ছে 88.5। তারপরে বলছে 94.5, দেখেন 89, 90, 91, 92, 93, 94, এই যেখানে হচ্ছে আমার 94.5। তারপর 94.5 থেকে 100.5, তাহলে 95, 96, 97, 98, 99, 100, এই যে এখানে হচ্ছে আমার 100.5। কথা বুঝতে পারছেন? তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার যে সংখ্যাগুলো সেগুলো এক্স অক্ষ বরাবর নিছি, এক করে ধরছি, এক ঘর সমান এক এক করে ধরছি। এখন দেখেন গণসংখ্যা, দেখেন আমরা যদি এখানে 5 নেই, এখানে কত নেই, এই যে আমি এখানে আগেরটা দিয়ে দেখাই যেটা নষ্ট করে ফেলছি। দেখেন এখান থেকে একটা জিনিস দেখাই, ইন্টারেস্টিং জিনিস দেখাই। দেখেন এখানে যদি আমি এক ঘর সমান এক এক করে নিই গণসংখ্যা, তাহলে 1, 2, 3, 4, 5, এই যে এখানে আমার 5, এখানে হচ্ছে 10, দেখেন এখানে 15, এখানে 20, এখানে 25, এখানে 30। এখন দেখেন আমার এখানে আছে কত বলেন তো, এই যে 64 থেকে 70, এই যে 64 থেকে 70 কত আছে বলেন তো, 4 আছে গণসংখ্যা। তার মানে এক ঘর সমান এক এক নিলে 1, 2, 3, 4, এই যে 4, 70.5 পর্যন্ত, এই যে 4। তারপরে দেখেন 3 আছে, 70 থেকে 76 কত 3, তার মানে 1, 2, 3, এই যে 3। ঠিক আছে, এভাবে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর 76 থেকে 82 10, তাহলে এখানে 5, এখানে 10। স্কেল দিয়ে করবেন, আমি দেখাইতেছি স্কেল দিয়ে কীভাবে করবো, আমি জাস্ট একটু বলার জন্য বলতেছি। 82 থেকে 88 কত 5, এই যে 82 থেকে 88 5, এই যে 5 কোথায় আমার, এই যে বরাবর 5, এই যেখানে। তারপর দেখেন 4, 4, হ্যাঁ, মানে 88 থেকে 94 4, এই যে 4 এখানে আমার, 94 থেকে 100-তেও 4, এই যে 4। তাহলে এই হচ্ছে আমাদের চিত্রটা, এরকম আসে। ঠিক আছে, তাহলে দেখেন চিত্রটা আমার একটুকুই শেষ। আপনি চাইলে এক ঘর সমান এখানে এক একক নিচ্ছে, আপনি চাইলে এক ঘর সমান 2 এককও নিতে পারেন। 2 একক নিলে আপনার চিত্রটা একটু বড় হইলো, দেখতে সুন্দর লাগলো। এখন এটা করলে যে হবে না এমন না, এটা করলেও হবে, এটা করলেও হবে। কিন্তু আপনি যদি চান যে আমি এক ঘর সমান 2 একক নিব, যেহেতু আমার জায়গা আছে, কারণ আপনি কিভাবে বুঝবেন জায়গা আছে, হাইস্ট গণসংখ্যা কত 10, তার মানে আমার 10-এর বেশি আর লাগবেই না। তাহলে আপনি যদি এক ঘর সমান 2 একক ধরেন, তাহলে আবার হাইস্ট যাবে কত পর্যন্ত, 20 পর্যন্ত যাবে হাইস্ট, 10 দুগুণে 20, হাইস্ট 20 পর্যন্ত যাবে, এরপর আর যাবে না। তার মানে চিত্র একটু বড় দেখা যাবে দেখতে, এই আর কিছু না। বুঝতে পারছেন? এক ঘর সমান যদি 2 একক ধরেন, আপনি চাইলে এক ঘর সমান এক একও ধরতে পারবেন। যদি 2 ধরেন তাহলে আপনার কি হবে, চিত্র একটু বড় লাগবে। কথা বুঝছেন? আর কিছুই না। এবার আপনি যেটা ইচ্ছা ধরতে পারেন, কোনো সমস্যা নাই। 1 ধরলেও হবে, 2 ধরলেও হবে। তাহলে আমরা 1 ধরে দেখালাম, এবার 2 ধরে একটু দেখাই। তাহলে আমরা এক ঘর সমান কত ধরবো, 2 ধরবো। তাহলে এখানে দেখেন 2, 4, 6, 8, 10, সরি এক ঘর সমান 2 ঘর সমান এক একক ধরবেন, 2 ঘর সমান 1, কি ধরবো আমরা, 2 ঘর সমান 1। তাহলে এখানে 1, এই যে এই 2 ঘরে 1, 4 ঘরে 2, 6 ঘরে 3, ঠিক আছে। এরপরে 8 ঘরে 4, 10 ঘরে গিয়ে আমার 5 হবে। আর এই 20 ঘরে গিয়ে কত হবে, 10 হবে। এই 30 ঘরে গিয়ে আমার কত হবে, 15 হবে। তার মানে আমরা 2 ঘরকে এক একক ধরছি, কারণ কি চিত্রটা একটু বড় দেখা যায়। আপনি যদি চান যে আমি এক ঘরে এক একক ধরবো, কোনো সমস্যা নাই, চিত্র হবে। কথা বুঝছেন না বুঝেন নেই? দেখেন আমরা এবার চিত্রটা আঁকি, তাহলে বুঝবেন। যেমনটা চাই তেমনটা নিতে হবে। 1 অথবা 2 আপনি ওই যে সংখ্যা দেখে নেবেন যে আমার গণসংখ্যাটা উপরে রাখতে হবে। যদি এখানে ক্রমজিত গণসংখ্যা রাখতে হইতো, ওই যে আমরা অজীব রেখাতে যেরকম আঁকছি, অজীব রেখাতে ক্রমজিত গণসংখ্যা দেখবেন অনেক সময় দেখবেন লাস্টে এসে 60 পর্যন্ত চলে আসছে। এখন আপনার কি 60টা ঘর আছে? নাই তো। এখানে আপনার 60 ঘর থাকে 30টা, 25-30টা থাকে। তাহলে আপনি 2 ঘর, এক ঘরকে 2 একক ধরবেন, তাহলে আপনার 30টাতে 60টা হয়ে যাচ্ছে। আর যদি আপনি দেখেন যে না আমার এখানে সংখ্যা কি আছে, 10 আছে, হাইস্ট 10, এই যে এটার মতো, তাহলে আপনি বুঝতেছেন 10, আমি যদি এক ঘরে এক এক নেই 10, তার মানে একটুকের মধ্যে আমার কাভার হয়ে যাবে। তাহলে আমি যদি 2 ঘরকে 1 ধরি, তাহলে 20, মানে একটু পর্যন্ত আমার কাভার হয়ে যাবে। বুঝতে পারছি? আপনার সংখ্যা দেখবেন যে আপনি যেটা বসাইতে হবে ওই সংখ্যাটা এখানে যে সংখ্যাটা বসাইতে হবে আর এখানে যে সংখ্যাটা বসাইতে হবে, এগুলো দেখে আপনি ডিসিশন নেবেন যে আপনি 2 ঘর ধরবেন না 1 ঘর ধরবেন। কথা বুঝছেন না বুঝেন নেই? নিজের মতো করে ধরতে পারবেন, হ্যাঁ নিজের মতো করে ধরতে পারবেন। ঠিক আছে, আপনার জায়গা আটানোর জন্য আপনি যতটুকু ধরা লাগে ততটুকু ধরবেন। দেখেন 64 থেকে 70-এর মধ্যে গণসংখ্যা কত বলছে, 4। তাহলে 64 থেকে 70-এর মধ্যে 4, তাহলে আমরা 2 ঘর সমান এক একক ধরছি না? তাহলে এই 2 মানে 1, 2,
হ্যাঁ 3, এই যে 4, এখানে আমাদের 4, ঠিক আছে। তাহলে 70-এর মধ্যে 4, 1 2 3 4, 2 ঘর সমান 1 একক ধরছি। তারপরে দেখেন স্কেলটা কই, হ্যাঁ এবার কি করবেন জানেন, যোগ করে দিবেন জাস্ট এই যেখান থেকে এখানে পেন্সিল দিয়ে, হ্যাঁ এগুলো পেন্সিল দিয়ে যোগ করবেন। বারবার বলতেছি চিত্র আঁকতে হবে পেন্সিল দিয়ে, হ্যাঁ আমার মতো কলম দিয়ে কেন, আমি জাস্ট আপনাদেরকে যেন ক্লিয়ারলি দেখা যায় সেই কারণে কলম দিয়ে আঁকতেছি। ওকে, তারপর কি বলছে 70 থেকে 76-এর মধ্যে 3, 70 থেকে 76-এর মধ্যে 3, 3 মানে কি 2 ঘর সমান 1, 4 ঘর সমান 2, 6 ঘর সমান 3, তাহলে এই যে 3 এখানে। তারপরে কি করবেন আপনি এই যে স্কেল দিয়ে যোগ করে দিবেন, এটার সাথে এই আগেরটা আবার মিলাই দেন, এই বরাবর আগেরটা মিলাই দেন। ওকে, তারপর 76 থেকে 82-তে 10, এই 76 থেকে 82-তে 10, 10 মানে কি 2 মানে 1, 4 মানে 2, এই যে 10 কোথায় আছে এখানে, এই যে এই ঘরটা কোথায় আছে এই বরাবর, এই যে এখানে আছে, সেইখানে। তারপরে 82 থেকে 88-তে 5, এই 82 থেকে 88-তে 5, তার মানে এখানে 5 নেন, তাহলে 5 মানে কি 10, এই যে এখানে 5, এখানে 5, এই বরাবর আমার 5, তাহলে এখানে এই বরাবর এই যে হচ্ছে এটা, এই পাশে তো লেখাই আছে 5 কোথায়, হ্যাঁ এখান থেকেও নিতে পারেন অথবা আপনি গুনে গুনে নিতে পারেন, গুনে গুনে নিলে সময় লাগলো, পাশ থেকে দেখে আপনি কপি করে দেন। কত করে ধরছেন, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর সমান 1 একক, ওয়াই সমান সমান এই যে ওয়াই অক্ষ সমান, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর সমান 1 একক ধরছি, 2 ঘর সমান কি ধরছি 1 একক ধরছি। আর এক্স অক্ষ বরাবর 1 ঘর মানে 1 এককই ধরছি, এক্স অক্ষ বরাবর 1 ঘর মানে 1 একক, আর ওয়াই অক্ষ বরাবর 2 ঘর মানে 1 একক ধরছি। দেখেন 88 থেকে 94-তে 4, 88 থেকে 94 4, 4 মানে কি 2 মানে 1, 4 মানে 2, 6 মানে 3, 8 মানে 4 এখানে। আবার দেখেন 94 থেকে 104, তার মানে এখানেও 4, এখানেও এটাই হবে, তাহলে যোগ করে দিই একসাথে। সো আমাদের চিত্র রেডি, এবার আপনি কি করবেন, এই যে পেন্সিল নেবেন, নিয়ে এভাবে কালো 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 এভাবে ধরবেন, ধরে ভিতরে জাস্ট ভিতরের অংশটা হালকা করে একটু কালো কালো করে দিবেন, হালকা করে। আমাদের চিত্র রেডি। এখন আমরা এখানে কিন্তু ওয়াই অক্ষ বরাবর 2 ঘরকে 1 একক ধরছি, আপনি চাইলে এরকম ওয়াই অক্ষকে 1 ঘর সমান 1 একক ধরতে পারবেন, কোনো সমস্যা নাই, এই যে 2 ভাবেই করা যায়, ঠিক আছে 2 ভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটার থেকে এটা একটু দেখতে বড় লাগে, সুন্দর লাগে, এই জন্য আমরা 2 ঘর সমান 1 একক ধরছি, যেহেতু আমাদের সর্বোচ্চ 10, তার মানে আমরা 20 পর্যন্ত করতে পারবো যদি 2 ঘরকে 1 একক ধরি, কথা বুঝছেন। তাহলে আপনি এবার এরপরে কি করবেন, বাংলা একটু লেখা লিখবেন যে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 1 ঘর সমান 1 একক ধরছি, 1 ঘর সমান 1 একক, 1 ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 1 একক ধরছি, এবং ওয়াই অক্ষ বরাবর 2 ঘর সমান গণসংখ্যার 1 একক, 2 ঘর সমান গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখা অঙ্কন করি, 0 থেকে 64.5 পর্যন্ত ভাঙা অংশ দ্বারা তার আগের সংখ্যাগুলোকে নির্দেশ করে। শেষ। কথাবার্তা সবগুলো একই রকম কথাবার্তা। কথা কি বুঝতে পারছেন? কেউ ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? কালো করে না দিলে কি মার্ক কাটা যাবে? না, মার্ক কাটবে না আশা করি, দিবেন আর কি, নিয়ম যেটা দিয়ে দিবেন। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন কিনা একটু বলেন। কি বলে কেউ নাই? আমার এখানে দেখাইতেছে 15 জন আছে, আপনি বলতেছেন কেউ নাই। 15 জন দেখাচ্ছে। আপনাদের বিএসসি স্যার অন্য নিয়মে করছে? কোন নিয়মে করছে আমি না দেখলে কিভাবে বলবো? নিয়ম তো একটাই, এখানে তো নিয়ম একটাই, এখানে তো নিয়ম 2টা করার সুযোগ নাই আসলে। তারপরেও একটু দেখলে বুঝতে পারতাম কোন নিয়মে করছে, হয়তো আপনি ভুল বুঝছেন বা বুঝতে পারেন নাই। আচ্ছা, তাহলে আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আমরা
আজকের মতো বিদায় নিতে পারি, ঠিক আছে? তাহলে আজকের মতো আমরা এখানেই ছুটি নিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, অলরেডি 1 ঘন্টা 43 মিনিট প্রায়। ওকে, যারা এই দীর্ঘ সময় একত্রে ছিলেন, রাত 12টা বেজে গেছে, হ্যাঁ, তাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে দেখা হবে আগামীকাল রাতে সম্পাদ্য নিয়ে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। ঘন্টার কারণে ঘুমাতে কষ্ট হয় না? না, ঘুমায় গেলে কি আর খবর থাকে?